মানে দেখি একটু একটু করে কাছে আসে, আমি তো ভয়ে অস্থির। এখন বলে কি ভয় পায় না, শোনো আমি কিচ্ছু নেইনি, তোমাকে দেখে আমার পছন্দ ছিল, আর একবার দেখার ইচ্ছা ছিল, আমি একটা মেয়ে চাই। আমি গ্রামে গেছিলাম উপজেলা চেয়ারম্যানের মেয়ে দেওয়ার জন্য, আমাকে সবাই আটকায় রাখছিল যেদিন তোমার ওখানে প্রথম ওই যে আমার স্মৃতিতে দেখা হয়েছে, তখন আমি ওরকম ছিলাম। দেখলাম কি বাসর ঘরে তাকে সম্পূর্ণ ভিন্ন, ডায়মন্ডের মতো জলে। দেশের বাইরে বলতে মাদ্রাজে যাচ্ছি, মাদ্রাজে গিয়ে ট্রিটমেন্ট করবো। মানে পাসপোর্টটা করতে দেওয়া হয়েছে, এখনো বের হয়নি। পাসপোর্টটা কমপ্লিট হয়ে গেলে ভিসা করতে দিব। ওখানে এখান থেকে ডক্টর যেটা বলেছে যে বাংলাদেশে ওই যে ইনজেকশনটা আমাদের প্রয়োজন, এটা তো বাংলাদেশে পাওয়া যায় না, এটা দেশের বাইরে থেকে নিয়ে আসতে হয়। আর এখন ওটা নিয়ে আসাও যাচ্ছে না, সেলটা বন্ধ হয়ে গেছে, যার জন্য আমরা এখান থেকে নিতেও পারছি না, কোনো কিছু করতে পারছি না। এখন মাদ্রাজে যাবো, ওখান থেকে ওই ট্রিটমেন্টটা শুরু করবো আবার। প্রিয় শ্রোতা, ওনাদেরকে হেল্প করার জন্য আমরা দুটো বিকাশ নাম্বার দিয়েছিলাম, আপনারা জানেন, দুটোই পার্সোনাল নাম্বার। সম্ভবত আপনাদের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, তাই কি? ওকে, তো এই দুটো নাম্বার এই ভিডিওতে থাকছে, ইভেন উনি আরো মেনশন করে দিবেন দুটো নাম্বার। এছাড়াও যদি ওনার কোনো নাম্বার বলার থাকে উনি মেনশন করে দেবেন, আমি ভিডিওতে মেনশন করে দিচ্ছি। আমি আপনাদেরকে থ্যাঙ্কস জানাই যে আপনারা আমার ডাকে এভাবে সাড়া দিয়েছেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আর স্পেশালি বলতে চাই, যেহেতু রমজান মাস চলছে, আমাদের জাকাতের একটা ব্যাপার আছে, আপনারা যদি ওখান থেকে কিছু কিছু টাকা এই বাচ্চাটার জন্য কনসিডার করেন, 8 মাসের বাচ্চা যে দুনিয়ার আলো দেখেছে, এটা খুব বড় অঙ্কের অ্যামাউন্ট না, আর মাত্র 13-14 লাখ টাকা প্রয়োজন। এবং আমি বিশ্বাস করি এই রেডিও শ্রোতারা যে বিশাল নেটওয়ার্ক, সেই জায়গা থেকে অল্প কিছু করে পয়সা দিলেও এই বাচ্চাটার একটা ভবিষ্যৎ হয়ে যাবে। সো এইটুকু আমি বলবো আপনাদেরকে সাহায্য করার জন্য। আপনি ফোন নাম্বার দুটো আবার বলে দেন আপনাদের। যে 0174567319, দ্বিতীয়টি হচ্ছে 017661668661। এই দুটি আমাদের পার্সোনাল নাম্বার। একটা জিনিস একটু খেয়াল রাখবেন যে দুটো পার্সোনাল নাম্বার, এবং এখানে কিছু লিমিটেশন থাকে, বিকাশ করেন আর যাই করেন না কেন, লিমিটেশন ক্রস হলে আলটিমেটলি এটা আর আসে না। তো যারা আসলে একটু বড় অঙ্কের অর্থ সাহায্য করতে চান, ওনাদেরকে ফোন করবেন একটু ধৈর্য ধরে হলো, কারণ এই ফোনটা অলওয়েজ বিজি থাকে, অনেকেই ফোন করছেন। তো করে একটু যোগাযোগ করে ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে যেভাবে ওনারা বলে সেভাবে যদি আপনারা সাহায্য করেন। থ্যাংক ইউ সো মাচ। এটা ছিল এখনকার পর্যন্ত আপডেট, এরপরও যদি বড় কিছু হয় আমি টাইম টু টাইম আপনাদেরকে জানাবো। ওকে, আমরা আপনাদেরকে আপডেট জানালাম, এবার আমরা আমাদের নিয়মিত অনুষ্ঠান শুরু করছি। জি, আজকের গেস্টের সঙ্গে আমরা পরিচিত হব। প্রথমে আপনার নামটা একটু বলেন প্লিজ। আমার নাম রুনিয়া মকবুল। রুনিয়া মকবুল, ডাকনাম হচ্ছে রুনিয়া। নীলু, আচ্ছা, নীলু আন্টি বলি আমি, কারণ আপনি আমার মায়ের বয়সী হবেন। প্রিয় শ্রোতা, যিনি আজকে এখানে আছেন, তার জীবন গল্প লাখ লাখ মানুষের জীবন গল্পকে পাল্টে দিতে পারে, এরকম একটা গল্প নিয়ে আজকে আমরা যাত্রা শুরু করছি। ভূমিকাটা না হয় আমি আরো পরে করবো, আপনাদেরকে তার আগে পরিচয় করিয়ে দিই। তো নীলু আন্টি, আপনার বয়সটা যদি বলতে কোনো আপত্তি না থাকে। আপত্তি নেই, 70 সনে আমার জন্ম। 70 সনে আপনার জন্ম, তাহলে বাংলাদেশের বয়সের সাথে আপনার বয়সের একটা তারতম্য আছে, 1 বছর বেশি বয়স। ওকে, ঠিক আছে। তো আমরা শুরু করি ছোটবেলা থেকে। আপনি এখন কোথায় আছেন? সাভারে থাকছেন কোথায়? নাকি খিলক্ষেত, মানে ঢাকার মধ্যে থাকছেন। জন্ম জেলা কোথায় আপনার? মাদারীপুর। শুরু করেন প্লিজ। আমি শুরুটা করি আমার মায়ের বিয়ে থেকে। জি নিশ্চয়ই। 47 সনে মেবি, আমি কনফার্ম না, 47 সনে আমার মায়ের বিয়ে হয়েছে, যেভাবে মার কাছে গল্প শুনেছি। 47-এ বিয়ে হয়েছে, 49-এর একটা দুর্ভিক্ষ ছিল, ওই গল্পের কথা মার কাছে শুনেছি। আমার মা আর বাবার সাথে বয়সের বেশ ডিফারেন্স, অনেকটা ডিফারেন্স ছিল, মেবি 20 বছর। কিন্তু আমরা কখনো ওরকম মানে ডিফারেন্সে যে কোনো সমস্যা হয় এটা দেখিনি, না কখনো মা বাবার মধ্যে দেখিনি। তবে আমার বাবা খুবই রাশভারী এবং খুবই রাগী ছিলেন, আমার মারও রাগ ছিলেন, কিন্তু খুব ঠান্ডা মেজাজের মানুষ ছিলেন। আর মার লেখাপড়া বলতে আমি বলবো, মার বয়স তখন 13, বিয়ে হয়েছে যখন, তো ততটুকু পড়াশোনা মা করেছেন, 5-এ এরকম। একাডেমিক কাগজপত্র নাই, বাট অরিজিনাল শিক্ষিত বলতে যেটা বোঝায়, আমি মনে করি আমার বাবা মা দুজনেই তাই। তো আর সংসার আমার মানে ব্রিটিশ সরকার আমার বাবার দাদাকে উপাধি দিয়েছিলেন। আমাদের গ্রামে যে কয়েকটা ফ্যামিলি, তাদের যে নাম করা ফ্যামিলি, সে ধর, মৌলবী, লস্কর। আর আমার বাবার বাড়ি হলো মাইসপাড়া গ্রাম, মাইসপাড়ার আশকর হাওলাদার, ওই জমিদার ব্রিটিশ উপাধি। আর এইদিকে নানা ভাইকে আবার ব্রিটিশরা উপাধি দিয়েছেন, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলো বিদ্যার সাগর, আর আমার নানা হলেন বুদ্ধির সাগর। বাহ বাহ বাহ, চমৎকার। তো আমার নানা ভাই আবার বলেছেন, আমার মামারা আছে 7 মামা 5 খালা, কিন্তু আমার নানা ভাই আবার বলেছেন যে যদি আমার পরবর্তী উত্তরসূরি
তখন তো অবশ্যই ছেলে, যদি হইতো তাহলে আমি আমার আকলিমাকে রাখতাম, মানে আমার মাকে। বাহ বাহ বাহ, চমৎকার। তো আমরা 13 ভাই বোন, 7 ভাই ফার্স্ট। আচ্ছা, একদম 7 ভাই, সিরিয়ালি 7 ভাই। তারপর আমরা 6 বোন। আচ্ছা, তো স্বাভাবিকভাবেই মা বাবার দুজনেরই কষ্ট তো আছে, মার বিশেষ করে, যেটা মার খুব কষ্ট হইতো। ভাইয়েরা একটু বড় হয়েছে পরে মাকে, যদিও অনেক হেল্পিং হ্যান্ড ছিল, অনেক হেল্পিং হ্যান্ড ছিল আমাদের। ঘর বাড়ি পরিষ্কার করা, বিশাল বাড়ি, আজ পর্যন্ত আমি আমার বাড়িটা দেখতে পারিনি ঘুরে। মানে আমি যেটা বুঝতে পারছি যে আপনার প্রপিতামহ যদি বলি, মানে দাদার প্রচুর প্রপার্টি ছিল এবং উনি জমিদার ছিলেন। না, বাবার দাদা জমিদার ছিলেন। বাবার দাদা জমিদার ছিলেন, কিন্তু আপনার দাদা কি ছিলেন, মানে ওই দাদা ওই ধারাবাহিকতায় এক্স্যাক্টলি পরে মক্কা শরীফ চলে গেলেন। জি, উনি আর আসেন। আপনার দাদা মক্কা শরীফ চলে যাওয়ার পরে আর আসেননি। মানে বাবার কোথায় আছেন, তখন 1.5 বছর বয়স। মানে কোথায় আছেন, কিভাবে আছেন, কিছুই জানেন না? কিছুই আমরা জানি না, শুধুমাত্র 6 মাস পরে নোয়াখালী থেকে একজন লোক এসে মার হাতে বা কারো হাতে, বাবা চাচা মানে আমাদের চাচা বা হবে, কারো হাতে কিছু কাপড় চোপড় দিয়ে গেছে। আর ওনার কথাই ছিল যেন আমি ওখানে যাওয়ার সময় দোয়া করে গেছি, আমি যেন ওখানে মারা যাই। বাবাও হজ করার সময়টাই বলে গেছে। 69-এর পরে যখন ওই যে গণ অভ্যুত্থানের পরে 7 মাসের ভাষণ, ওটার পরে বাবা দেশে চলে গেলেন। যে আমার খালাম্মা আছে, ছোট খালাম্মা ঢাকাতে, ওনার হাজবেন্ড করাচিতে চাকরি করতেন, বলতে কি তোরা যদি যাস তো চল, নয় তো পরে হেঁটে যেতে হবে। ঠিকই তাই হয়েছে, হেঁটেই যেতেছে। এবং বাবা 6 ভাইকে মুক্তিযুদ্ধে পাঠিয়েছেন। আচ্ছা, আপনি বলতে পারেন যে আমার গোটা পরিবার মুক্তিযোদ্ধা, কারণ আমার মা বুকে পাথর রেখে 6টা ছেলেকে পাঠানো সোজা কথা না, বিশাল ব্যাপার। আর ছোট ভাইয়ের বয়স তখন খুব বেশি না, 7-8-এ পড়ে, তো ছোট ছোট হিসাবে ও অস্ত্র ব্যাগের মধ্যে করে আনা নেওয়া করতেন বাবা। আর মুক্তিযোদ্ধাদের শেল্টার দেয়া, এই বাড়ি থেকে ওই বাড়ি পালানো, নিজের বাড়িতে থাকা যেত না। এই যে মুক্তিযোদ্ধা পরিবার, আমার মনে হয় বাংলাদেশে একটা পরিবার থেকে এত মুক্তিযোদ্ধা একই পরিবারে, একই মায়ের, মনে হয় দ্বিতীয় নেই। সব সন্তানই আছে। জি, হ্যাঁ। তারপরে আমরা যথেষ্ট পেয়েছি, পাওয়ার আশাই করি নাই, কিন্তু আমাদেরকে যথেষ্ট দিয়েছে। যেমন মোহাম্মদপুরে থাকা, তখন বাড়ি ছিল না বাবার, মোহাম্মদপুরে বাড়ি দিয়েছে একটা, যুদ্ধের পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি একটা বাড়ি দিয়েছেন আমাদের থাকার জন্য। আমরা তখন না থাকলে পড়াশোনা করা খুব টাফ হয়ে যেত, এতগুলি ভাই বোনের পড়াশোনা। তারপরে ভাইরা আস্তে আস্তে বাইরে চলে যেতে থাকলো, সবাই বাইরে যেতে থাকলো পড়াশোনার জন্য। কেউ বাবার উপরে এত বার্ডেন হবে, কেউ পড়াশোনা করতো বাইরে গিয়ে, জার্মানি, বেলজিয়াম, কানাডা, আমেরিকা, যায় আসে। আমরা ছোট থাকতে এটা করে। তো মাও যাও, বাধা দিতেন না, যাও শিক্ষার জন্য যত দূর যাও, আমি পাষাণ হব, কিন্তু তোমরা পড়াশোনা করো। সামর্থ্য ছিল, হ্যাঁ, বলতে একটা দেখা গেছে নিজেদেরটা নিজেরাই পরে করে নিয়েছে, কারণ এত ভাই বোনের সামর্থ্য। এটাও একটা ব্যাপার, কিন্তু ওই সময়টাতে এতটা বেশি টেক কেয়ারও ছিল না, নিজেরা নিজেদের মতো করে রাস্তা করে নিত। আবার একটা ছিল যে বাবা মাও কিন্তু অত না করলেও, আমার বাবা মা না খেয়ে থাকবো কিন্তু পড়াশোনাটা করতে হবে, হ্যাঁ পড়তে হবে, এটা ছিল মা বাবার দুজনে। এবং প্রথম শিক্ষক আমাদের ভাই বোনদের আমার মা। বাহ, আমি বলবো আমাদের প্রত্যেকটা পদে পদে মা। আমি মনে করি 47 সনের মহিলার সাথে আজকে যে বুদ্ধিজীবী, যেমন ওর ভিটিসি ড্যানিয়াপার সাথে আমি দেখি দুজনের সেম বুদ্ধি, তখন আমি অবাক হয়ে যাই আমার মা কত শিক্ষিত ছিলেন। তো আমরা সেরকম হইনি। আর একটা কথা হলো, আমরা শেষের দিকে বোনরা অত ব্রিলিয়ান্টও হইনি, ভাইয়ারা যেরকম, ভাইয়া সবাই খুব বাইরে নাম টাম করেছে, দেশেও ভালো বেশ, তারা কেউ লয়ার, কেউ ইঞ্জিনিয়ার। তো এখন যেটা বলতেছিলাম যে আমরা যুদ্ধ শেষ হলো, যুদ্ধ শেষ হওয়ার পরে গ্রামে বাড়িতে এসে মা বাবা দেখলেন আমাদের বাড়িটা 7 জায়গায় পোড়ানো হয়েছিল আগুন লাগায়, কিন্তু বাড়ি পড়ে নাই। আচ্ছা। তো কোরআন শরীফ মা রেখে গেছিলেন যাওয়ার সময়, যে আল্লাহ কোরআন শরীফ হেফাজতে থাকবে। আমি মাকে খুব জ্বালিয়েছি সেই সময়টায়, ছোট 2 বছর বয়স, 1 বছর বয়স, মা শুধু কোরআন শরীফ পড়তেন আর আমি মার বুকের উপরে উঠেই করতাম। তখন আমার মা আমার বড় আপাকে বলছে কি, মা তুমি ছোট, আমার বড় বোন, আমি কিন্তু বোনদের মধ্যে 5 নাম্বার, আর 1 নাম্বার যে বোন তাকে বলছে, মা তুমি ছোট, কিন্তু তুমি আমার মেয়ের দায়িত্বটা নাও, ও কি করবে, যাও তুমি মা হয়ে যাও। তা আমি আপার মেয়ে হয়ে গেছি, আজও ওইভাবে আছি। তো ঢাকা আসার মানে 73 সনে আবার ঢাকা চলে আসলো সবাই। বাবার কাজ কথা হলো যে সবাই তো বেঁচে আসছে ভাইরা, এখন আবার পড়ায় মন্দ,
ওই যে বাইরে যাচ্ছে, বিদেশে যাচ্ছে, আসছে, আবার কেউ বাংলাদেশে ব্যবসা করতেছে, লস হচ্ছে, আবার মোহাম্মদপুরের বাসাটা আবার কেউ খোঁচাচ্ছে, এখানে থাকতে পারবে না ওরা, এই সেই করে একটু ওগুলো তো আমি তো বুঝি না কিছু। আমি আমার কাজ হলো, আমরা 3 বোনে মিলে কখন ওই প্রাইমারি স্কুলে পড়তাম লালমাটিয়া, তো ওই হাততালি দিবে বান্ধবীরা, তখন আমরা বের হব, কান থাকতো ওইদিকে যে কখন বের হবো। আবাহনী মাঠ সেকেন্ড ক্যাপিটাল ছিল তখন, যে তেজগাঁর ওইদিকে দৌড়াতাম, কিন্তু মাগরিবের আজান দেওয়ার আগে ঘরে আসতাম। আর আমার ইমিডিয়েট বড় বোনটা, ও যা করতাম আমি ওই সাথে সাথে তাই করতাম। জি, আমি একটু বাপের বাড়িতে শান্ত, বোকা স্বভাবের মেয়ে, বোকা, এখনো আমার নাম আছে বোকা। এত ট্যালেন্ট, তো অনেক ট্যালেন্টের মধ্যে। ঠিক আছে, বলেন আপনি আপনার মতো করে। তো একদম রেস্ট্রিক্ট বোকা আমি আমার ফ্যামিলিতে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান চলতে চলতে আপনাদের জন্য একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট করতে চাই। সেটা হলো, আমি আরেকটি অনুষ্ঠান করি রেডিও আম্বার 102.4 FM এ, প্রতি শনিবার রাত 10টায় প্রচারিত হয় মাইক্রোফোন টেস্টিং 1024। হয়তো অনেকেই শুনেছেন, বাংলাদেশের রেডিওর ইতিহাসে সর্বপ্রথম মিউজিক রিয়েলিটি শো, গানের রিয়েলিটি শো, এবং 2019 সালের সেরা আম্বার ভয়েস আমরা খুঁজে বের করবার চেষ্টা করছি। সেখানে আপনি অডিশন দিয়ে, সেখানে আপনি অংশগ্রহণ করে সেরা আম্বার ভয়েস হতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি খুব ভালো গান করেন কিন্তু সে অর্থে তেমন কোনো প্ল্যাটফর্ম কোথাও পাননি, তাহলে ছোট্ট একটা অডিশন দিতে হবে আপনাকে। ফোন করে আপনাকে গাইতে হবে একটা গানের 2টো লাইন বা 3টে লাইন আপনি আমাদেরকে গেয়ে শোনাবেন এবং আমরা আপনাকে ডাকবো, নিশ্চয়ই ডাকবো। ওকে, ফোন নাম্বারটি আমি বলে দিচ্ছি। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি আবারও বলছি, ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। যদি আপনি মনে করেন আপনার কণ্ঠ সারা দেশের মানুষের কাছে যাওয়া উচিত, আপনি সেরকম গাইতে পারেন, তাহলে যোগাযোগ করুন এবং অংশগ্রহণ করুন মাইক্রোফোন টেস্টিং 1024-এ, যেখানে আমরা ছিলাম। তারপর কি হলো? এরপরে আস্তে আস্তে 75 সন আসলো, 76 সন, এরকম আমি লালমাটিয়া প্রাইমারি স্কুলে ভর্তি হলাম 1-এ, ফ্রি প্রাইমারি। আমরা 6 বোনই ওইভাবেই পড়াশোনা করছি, লালমাটিয়া ফ্রি প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ। আচ্ছা। তো এমন করতে করতে দেখা গেল বোনদের আস্তে আস্তে বিয়ে হইলো। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমার বোনের বিয়ে হলো, বড় বোনের। তো আমার তো মনে করেন, আমি তো মনে করছি আমার মা চলে গেল, কোথায় যাবে। আর দুলাভাই যখন আসতো, প্রথম কিছুদিন কাবিন করেছিল, তো দুলাভাই আসছে, পরে একদিন বললাম, আপনার কি লেপ তো শোক নাই, আসেন কেন আমাদের বাড়ি, আপনি কি গরিব? তা সে বুঝছে ছোট, কিন্তু এতটা যে একটা স্টাফার সাথে আমি এই কোমরের ইসের সাথে আমার এটা বেঁধে রাখতাম, যাতে আপা উঠে গেলে আমি টের পাই। তো মনে মনে এটাই চিন্তা ছিল, দুলাভাই গরিব, ওই জন্য আসি। তো যাক, 2 মাস পরে তুলে দিলেন। তো অনেক কান্নাকাটির পর এক সময় তো ঠিক হয়েই যায়, স্বাভাবিক। এরপরে মেজ বোনের বিয়ে হয়েছে, সেজ বোনের বিয়ে হলো না, একটু অল্প বয়সী বিয়ে হয় সবারই। সবাই আবার বিয়ের পরে পড়াশোনা করে, কেউ অনার্স করে, কেউ মাস্টার্স করে। এটা তো আপনাদের ওই সময় এটা একটা কালচারই ছিল, সামাজিকভাবে এটা একটা স্বীকৃতি ব্যাপারই ছিল যে মেয়েদের একটু অল্প বয়সী বিয়ে হয়ে যাবে। আবার গান বাজনাও আছে, হ্যাঁ, সবকিছুই করছে, সবই করছে। মা যে ওইরকম আগের দিনে মানুষ পর্দানসীন, খুব কনজারভেটিভ, ওইরকম ছিল না, কিন্তু তার মধ্যে দিয়ে সবই চলছে আমাদের। আচ্ছা আচ্ছা। আমাদের যাতে বাইরে কোনো এন্টারটেইনের জন্য বা বিনোদনের জন্য বাইরে যেতে না হয়, আচ্ছা আচ্ছা, যাতে আমরা ঘরের মধ্যে সবকিছু পাই। আচ্ছা, এটা মারই ছিল, কারণ তখন ওই চাচাতো ভাই, আমাদের অনেক চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, কেউ অ্যালাউড ছিল না আমাদের বাড়িতে। আমরা যখন একটু বড় হলাম, আচ্ছা আচ্ছা, আছে না যে কি হয়েছে, হ্যাঁ অমুকের ছোট মন, ওরা কেন আসবে, খালাতো বোন মিললে কি হয়, কিন্তু এটা আমাদের ফ্যামিলিতে আমরা কখনো দেখিনি। খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, কোনো মেলামেশা, ভাই ভাই আছে, ভাই বোন ডিস্টেন্স, ঘোরানো বেড়ানো আছে না ওদের বাড়ি গিয়ে। কিন্তু আমার এক খালার বাড়ি আমরা খুব যেতাম কাফরুলে, ওইটাই সাইকেলে করে। আমার ভাইয়ের নাম মানিক, আসলে সে মানিক, মায়েরও মানিক, আমাদেরও মানিক। তো ওই ভাই কাফরুল যেতেন, ওই কাফরুলে আমরা ভাইয়ের সাইকেলের আগে পিছিয়ে করে যেতাম। তো ওই খালার বাসায় গিয়ে আমরা ভাবতাম আমরা বুঝি এই 18-20 জন ভাই বোন, মানে আমরা এত অ্যাটাচড ছিলাম। তখন ছোট আমরা, তো খালার ছিল 2টা রুটি, একটু লুচি আর সুজির হালুয়া। তো ভাবছিলাম বড় হয়ে অনেকগুলি লুচি খাবো আর সুজির হালুয়া খাবো, এতগুলি। আচ্ছা, সেই স্বাদ আর কখনোই মনে আছে আপনার ছোট ছোট ইনসিডেন্ট গুলো? কোথায় গেলি? তারপরে যাই আমরা খেলতাম এই লালমাটিয়ার মাঠে, এটাতে খেলতাম। অঞ্জনা রহমান ছিল আমাদের লালমাটিয়া কলেজের পিছনে,
আমরা ফাঁক পাইলে ওনার কাছে উকি ঝুঁকি দিতাম গিয়ে নায়িকা একটু অঞ্জনার দেখবো, কথা নায়িকা বলছেন? অঞ্জনা, হ্যাঁ আচ্ছা, নায়িকা অঞ্জনা, হ্যাঁ। হ্যাঁ। আর এরপরে যাই হোক, এই করতে করতে বিয়ে হয়ে গেল, তো বড় মেজো সেজো বোনের বিয়ে হয়ে গেল, সবাই সরকারি চাকরি করে। আচ্ছা, এরা আবার তাদের কথা ছিল যে পড়াতে হবে, আমার ভাইদের কথা ছিল যদি পড়াও তো বিয়ে করো, না পড়াও নাই যাও, আর যৌতুক না দেব না, আমার বোন শূন্য হাতে দেবো, নিলে নাও না নিলে নেই, তারপরে যা দেওয়ার তা তো, এটা তো কথাই নেই। এরপরে সে যে আমার ইমিডিয়েট বড় বোনটার বিয়ে হলো, তার কিছুদিন পর পরে আমার বিয়ের ওইটা একটু ডিটেলস বলি। আমার দেবর আর আপনি আমার কোন ভাই, ক্লাসে তখন বিয়ে যখন আসছে অফার বা হওয়ার জন্য? আমার? আপনি কোন ক্লাসে তখন? আমি তখন ম্যাট্রিক পরীক্ষা দেবো। মেট্রিক পরীক্ষা দেবেন, পরীক্ষা আচ্ছা। দেবো তখন এপ্রিল মে মাসে কিন্তু পরীক্ষা হতো। আচ্ছা, আমি তখন 85, আচ্ছা, 85, হ্যাঁ। 85-তে। তো আমি জানুয়ারি ডিসেম্বর মাসে, আমার ভাই আবার জার্মানিতে ছিলেন, ওনার সাথে এক ফরেনার মহিলা বয়স্ক, খুব বায়োলজি থেকে ডক্টরেট ডিগ্রি করেছেন, উনি রিটায়ার্ডই করেছেন 78-এ। আচ্ছা, তো ওনার সাথে মা ছেলের একটা সম্পর্ক হলো আমার ভাইয়ের সাথে, আমার ভাই আবার খুব মিশুক। আচ্ছা, তো ওইখানে এই হলো, ভাইয়া ওই ভদ্র মহিলা আসলেন, আসার পরে উনি আমাকে খুব ভালোবাসতেন, খুব ওনার রেস্ট, দিনে আমাদের সাথে ঘুরতেন আর রাতে লালমাটি একটা রেস্ট হাউস ঠিক করা ছিল, ওখানে গিয়ে ঘুমাতেন, আচ্ছা। আমাকে নিয়ে এই ঘুমাতেন। জার্মানি ভদ্রমহিলা? হ্যাঁ, জার্মানি আচ্ছা। ভদ্রমহিলা, ওনার নাম রোজমেরি হেলফেরিক ছিলেন, হেলফেরিক আন্টি। আন্টি আমাকে নিয়ে রাতে থাকতেন আর বলতো যে বিয়ে করবা না তো তাড়াতাড়ি, বিয়ে তোমাদের দেশে এই যে ছোট ছোট সব বিয়ে হয়, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, হ্যান ত্যান এসে। কিন্তু ওই সময় আমাকে যে একজন আমার দেবর দেখে গেছে, আপন না চাচাতো দেবর, বনানীতে আমার ভাইয়ের হলো রড সিমেন্টের দোকান, ওর হলো গ্রিল, আলমিরা, শোকেজ, স্টিলের জিনিস টিনিস সেসবের দোকান। আচ্ছা। ভাই খুব বন্ধুত্ব হলো। আচ্ছা। তার শরীয়তপুর, আমাদের মাদারীপুর। কিন্তু ভাই আমরা কোনোদিন মাদারীপুর যেতে পারতাম না, বললেই বলতো কি বই খাতা বাঁধো, চলো ফ্রি স্কুল পড়াই, আমার এত টাকা পয়সা দিয়ে দরকার কি, ভাইরা বলতো। তো আর কোনোদিন মনে মনে ভাবতাম কবে যাবো একটু গ্রাম, গ্রাম খুব দেখতে পারি না। রাইট। আচ্ছা, গ্রামে খুব যারা শখ। একটু একটা সময় কাটিয়েছেন তারা খুব মিস করেন, খুবই মিস করেন, ভয়ঙ্কর রকম। কিন্তু আসলে ভাই আমরা মিস করবো কি, আমরা তো দেখিনি। আর আপনার তো সেই অর্থে মেমোরি নাই। হ্যাঁ, 3-4 বছর চলে 3-4 আসছে। বছর এখন মানে আমাদের ইচ্ছা ছিল যে বিয়ে হলে ইচ্ছা মতো যাবো। কিন্তু সেটা যাই হোক, তারপরে কি হলো? দেবর দেখে গেল। এরপরে কি হলো, আমার দেবর যে, তখন তো দেবর হয়নি, আমার দেবর আর আমার ভাই পাশাপাশি দোকান, দুজনের খুব ভালো সম্পর্ক। তো আমাদের দোকানের যে ম্যানেজার, ওনার কাছে শুনতে পেলেন যে ওনার বোন আছে, আচ্ছা, তো ওনার বোনদের বিয়ে হয়ে গেছে, এই এখন মানে লাইনে। আচ্ছা, তো ওই ভদ্রলোক আসতো, আমি স্কুল থেকে আসতাম কোচিং করে, তো উনি আসতো, উনি আসলে আমি 3 তলায় চলে যেতাম, 2 তলায় খাবার দাবার শোয়ার আর 3 তলায় আমাদের পড়ার জায়গা। এতটাই বিশ্বাস ছিল ভাইদের যে ওই সাইডে বুয়েটের ছেলে পেলে থাকতাম, আমরা এখানে পড়তাম, ভাইয়াদের কোনোদিন কোনো সন্দেহ হয় সন্দেহ না। ছিল কে আমাদের কি বলবে, 7 ভাইয়ের 2টা করে বন্ধু থাকলে তো বাস, 14 জন। শুধু চুরি করে পারতাম কি একটু সিনেমা, তাও ধরা পড়ে যেতাম। ওই যে শ্যামলী হলে সিনেমা দেখতে যেতাম, ছোট ভাই এসে গান গাওয়া শুরু করতাম আমাদের ওই সিনেমার গানটা, মানে তো বুঝতে পারতেন তো বুঝতে গেছে। পারতাম গেছে। বই খাতা লুকাইতো, হাত পা ধরে আবার বই নিয়ে নিতাম, আর করবো না। তো কি করলো, ওই 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 ভদ্রলোক আসা আর বন্ধ হয় না, কারণ কি ও আমাকে দেখতে পাচ্ছে না। আমি মনে মনে ভাবি, মনে হয় গরিব টরিব হবে, ওই দুপুরবেলা ভাত খেতে আসে, মানে আমার মনের ইচ্ছা, না বিরক্ত লাগতো। তো একদিন আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড, ওকে বলা হলো যে তুই আমার ভাই, তুই আজকে ঘুমাবি। ভাবিকে বললো তুমিও ঘুমাবা, তখন সে যে ভাই বিয়ে করেছে, তুমি ঘুমাবা, আমি যা করার আমি করবো। তা আমাকে ডাক দিল, নিল, উপরে উঠো না, আপেল কেটে দাও আর দাও। সেই মাত্র ভাত মানে ভাইয়ারা কথা বলার পরে কথা বলার মতো আমাদের কোনো সুযোগ ছিল কোনো না। সুযোগ ছিল না। তবু মনে মনে বলি, এই মাত্র ভাত খালো, এখন আবার আপেল কেটে দেবো, কোত্থেকে আসছে, গরিব মানুষ, থাক খাওয়াই। দিয়ে আমি না মানে ট্রেটা রেখে একটু তাকাইছি, উনিও দেখে আমার দিকে তাকানো, এই দেখাই। এরপরে আন্টি কিন্তু আছে বাংলাদেশে, আচ্ছা, আমি পড়াশোনা করে আন্টির সাথে সংসদ ভবন গেলাম আমরা সবাই, আচ্ছা। বেড়ানোর জায়গায় তো সেকেন্ড ক্যাপিটাল, সংসদ ভবন, Right. মানিক মিয়া এভিনিউ, এইসব Right. জায়গা ছিল, ধানমন্ডি, আভনী মাঠ, তখন কিন্তু অনেক প্লেগ্রাউন্ড ছিল ভাইয়া। আচ্ছা, তো ই হইলো, আন্টি আবার কি করলো, তখন বোধহয় চলে গেল কিছুদিন পরে। আন্টি চলে গেল, রাতের বেলা আমরা সবাই মিটিং টিটিং করলাম যে কে কত কান্না আছে কান্না করো, টাঙ্কি ভরে যাক, কালকে আর পানি লাগবে না এসে। তো গেল পরে একদিন এক ভদ্রলোক আসলো, আমরা সংসদ ভবন যাব, প্রায় যেতাম সংসদ ভবন, এক ভদ্রলোক আসলো। তো আমাকে ভাইয়া দেখি কোনো না কোনো বাহানায় বলে, এখন না যাই, পরে যাই, আসো আমরা একটু পরে যাই। আমার ভাইয়ের ভাবির নামে রেবু, আমরা একটু পরে যাই, একটু পরে যাই। তো বিয়ে ভাইয়া বিয়ে ভালো লাগতো না,
আশেপাশে না আমাদের ফ্যামিলিটা খুব সুখে ছিল, এটা সত্যি কথা। বাবা মারও কোনোদিন ঝামেলা দেখি নাই, এরও দেখি নাই, ভাই বোনদেরও দেখি নাই, ভাবি ভাই সবাই খুব মিল মহব্বত ছিল, বোনদেরও তাই। বোনরা মানে আমার ভাবিরা বলতো যে তোমাদের কপাল ভালো, ভাবিগুলাও ভালো পাও, আবার জামাইগুলো তোমাদের বসে। তা মাঝে মাঝে এরকম করতাম, এখনো করি ভাবি, এখন কি আর বলার আছে, কপাল। তো আমি উপর এখন আর মানে লাস্ট এসে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যায়, ভাবি বলে কি শোনো আমি চলেছি, ওরে নিয়ে ও বুঝতে পারবে কিছু, পরে শুনেছি এগুলো। তো নিচে যাচ্ছি, যে আমাদের দোতলায় নামতে যে বড় একটা সিঁড়ি থাকে না, ওই সিঁড়িটায় দাঁড়ায় এক ভদ্রলোক আমাকে বলে, দাঁড়াইলো, বলে কি নিলে একটু দাঁড়াও। আমার ভাবি বললো এই তো ইসমাইলকে চেনো না, ওই যে আমার দেবর, তার বড় ভাই। আচ্ছা সালাম দিলাম, কি পড়েন? পরীক্ষা দেবো। ও আচ্ছা বসেন, বলে আমার একটু রাগ লাগলো, ভালো লাগে না, চলে গেছি, মনটা কেমন একটু কামড় দিল। তো আমাকে ভাবি রাস্তায় কি যেন বলে, নিলু বিয়ে টিয়ের কোনো চিন্তা আসে না তোমার? আমি কি জানি, তোমার চিন্তা হলে আমার চিন্তা, আমি তো আর আমার মালিক না। তো গেল চলে, কি হইলো আর আমি জানি না, এগুলো আর পরে শুনি নাই কি হইলো, হাজবেন্ডের কাছ থেকে শুনছিলাম। তো উনি খুলনা চলে গেল, খুলনা চাকরি করে ফুড ডিপার্টমেন্টের ফুড ইন্সপেক্টর। আচ্ছা। তো উনিও খুলনাতে। তারপরে এটা হলো ডিসেম্বর মাসের কথা, জানুয়ারির আজ রবিবার নাটক হতো জানুয়ারি মাসে, আমরা পরে তো আবার হবে, দেখতে পারবো না, ম্যাট্রিক পরীক্ষা হবে, কোথাও যেতে পারবো না, মেয়ে যখন মিরপুর থাকে, আমরা একটু বেড়ায় আসি, মিরপুরে গেলাম আজ রবিবার, ওখানে বসে মজা করে দেখবো আমি আর আমার ছোট বোন। ভাইয়াকে বললাম, পরে কেন যেন রাজি হলো, কখনো বলতে সাহস পাই না। তখন সেদিন বললাম ভাবি আছে, ভাবিকে বলে তখন বললো যে ঠিক আছে যাও। পরের দিন সকালবেলা ভাইয়া মোটরসাইকেল নিয়ে হাজির। তো মোটরসাইকেল নিয়ে যখন আসছে, ঘুম থেকে তাড়াতাড়ি উঠছি যে আমাদের নিয়ে যাবে। তো জানি না আমি, আমার যেন মানে মানে কেমন একটা মানে অদ্ভুত রকমের একটা ভিতর থেকে একটা আসলো যে আমার কিছু একটা হবে। তো ফ্রেশ ট্রেশ হলাম, ভাইয়ার সাথে যাব বলে, ভাইয়া আমার সাথে কথা না বলে চলে গেল। মেয়ে যাবো বলে কি, চল আমরা যাব, বাসায় যাব, মোহাম্মদপুর যাব। কেন আপা? তখন তো রিক্সায় সব চলতো ভাইয়া, রিক্সায়, 2টা রিক্সায় মোহাম্মদপুর আসবো। তো আপার মেয়ে হয়েছে কিনা, তখন হয়েছে মানে। তো আপা বললো কি মোহাম্মদপুর চলো। তা যাবো কেন, মোহাম্মদপুর যাবো কেন, আজকে না থাকার কথা? তো বলে কি থাক চলো। তারপরে গেলাম, বাসার এইটাও থমথমে ভাবটা, থমথমে, এত ভাই বোন, ভাইয়ের আবার কেউ জয়লখালে থাকে, কেউ ইঞ্জিনিয়ারিং পরে সেখানে থাকে, কেউ বিদেশে থাকে, বেশিরভাগই বিদেশে থাকে, 3-4 ভাই তখন বিদেশে থাকে। তো মা বাবা গ্রামে। আচ্ছা। আমাকে বললো কি মেঘলা মেঘলার দিন, কুয়াশা, আগে শীত পড়তো তো অনেক, তাই না? এটা হলো জানুয়ারির 12-13 তারিখে হবে। তো আমার দুলাভাই এবার সৌদি আরব যাবে একজন। তো আমাকে বললো কি যে তুমি হলুদ মরিচ, তখন তো গুঁড়া করতেই হবে, ইমার্জেন্সি বলতে কিছু নাই, গুঁড়া করাটাই ইমার্জেন্সি, কেনার নাই। তা আমাকে বললো কি এগুলো একটু পারো তো চুলার উপরে দিয়ে, কেবল গ্যাস তখন মনে হয় নতুন নতুনই আসা, দিয়ে একটু হালিমকে দিয়ে তুমি ভাঙাইও, টাকা টুকা দিয়ে। ভাবিরা কোথায় চলে গেল, আমার ছোট বোনও গেল। তো রাতে আসলো, অনেক রাতে। তো আসলো পরে আমি ছোট বোনকে জিজ্ঞেস করলাম কি কোথায় গেছিলি রে তোরা? তো বলে কি আমার ছোট বোন কান্না, আমাকে ধরে অনেক কান্না করছে। কি হয়েছে? বলছে তো ওকে না বিয়ে, তোর না বিয়ে। আমি বললাম আমার বিয়ে? তো কিছু বলিনি, চুপ করে শুয়ে থাকলাম। গিয়ে পড়ায় আর মন বসলো না। আমার পড়ার রুমে একটা বিছানা ছিল, ওখানে গিয়ে শুয়ে থাকলাম। শোয়ার পরে আমার বোন গেল। এরপরে কি হলো, আমরা ড্রয়িং রুমে আসলাম। আমাদের অনেক গেস্ট থাকতো ভাইয়া, বাপের বাড়ির থেকে, ওটা হাতে রাখো, বাপের বাড়ির থেকে অনেক গেস্ট, গ্রাম থেকে অনেক গেস্ট আসতো অনেক। তো মাঝে মাঝে এরকম পাড়া দিয়ে উপরে শুইতাম, এরকম এরকম করে খুঁজতাম যে জায়গা কোথায়। তো ভাবিদেরও কিছু করার ছিল না, লোক আছে ওরা রান্না করবে, তোমার কি। ভাইদের এই কথা ছিল। বাবা মা এখনো কিছু জানে না। তা আমি শুয়ে আছি, তোমার ছোট বোন বলে কি জানিস লোকটা কেন ভালো লাগে না, বস। আমি বললাম কি যে, আমি শুধু 2 চোখ দিয়ে পানি পড়ছে, আমার কিচ্ছু না। পরের দিন গেল এইভাবে, সকাল হলো না, ভাবি এসে দাঁড়াইলো। ভাবি বলে কি নিলো আমার দিকে তাকাও, তাকাও, নিলো আমার দিকে তাকাও। আমি তাকাই না, আসতে চোখে পানি। তো ভাবি দেখলে আবার ভাই যদি শোনে,
তখন তো মনে করতাম ভাবি বলে দিবে, ভাই শুনলে রাগ করবে, থাক। তো আস্তে করে চোখের পানি টানি মুছতে তাকাইলাম, দেখি চোখ টুক ভাবি লাল, দেখি ভাবির গায়ে গয়না ভর্তি। মাই গুডনেস, কেন? আমি বললাম কি ব্যাপার ভাবি? বলে কি দেখো কেমন লাগে। গয়নার আমি কি বুঝি? তো বলে দেখো না কেমন। আমি বলছি তোমার সব গয়না পড়ছো? না আরো আরো ভাবিদের গয়না ছিল, মার গয়না পড়ছো? বলে কি না এগুলি না তোমার। আমি বললাম আমার? কেন? বলে কি কি জানি তোমার দাদু আজকে কিনলো, আমরা ভাইদের দাদু বলি, তোমার শেষ দাদু কিনলো। আমি বলছি শেষ দাদু কিনলো? আমাকে আমার বোন চিমটা আর বলে কি ওই বেটা দিছে, ওই বেটা দিছে, জানিস ওই বেটা দিছে, শাড়িও আছে, সব পাঠিয়ে দিছে আমাদের সাথে। আমি বলছি কি ও আচ্ছা। ভাবিকে বললাম কি আচ্ছা থাক পড়ো, তুমিই পড়ো, কিছু বলি নাই। তারপরের দিন ভাইয়া আমাকে আবার বলে গেল মুরগি জবা দিতে। ওই সাইডে কতগুলো ছাত্র ভাড়া দেওয়া আমাদের বাসা, বললো মুরগি জবা দিও ওদের নিয়ে। তো ওদের বললাম কি খোকন ভাই আরো কারা কারা যেন আছে, বুয়েটে পড়ে ওরা, ছেলেরা সবাই বুয়েটে পড়ে, 12 জন ছেলে ভাড়া থাকে ওইখানে। তো বললাম কি একটা ড্রাম ছিল বিশাল, বললাম যে মুরগি 150 মুরগি একটু জবা দিয়ে দেন। তো বললো যে ও আচ্ছা। তো তখন তো আমার বোঝা শেষ, যাবার আবার ভাবিরা আবার শপিং এ গেছে, তখন তো গাউসিয়া, নিউ মার্কেট, হকার্স। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে মানে আজকালকার যুগে ছেলে মেয়েদের কথা চিন্তাই করা যায় না, এটা যে একটা মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে তার কাছ থেকে পারমিশন নেওয়ার কিছু নাই, সবাই মোটামুটি শপিং টপিং করে একদম রেডি হয়ে যাচ্ছে, মানে যার বিয়ে তাকে জিজ্ঞেস করার কিছুই নাই। এটা এই যুগে হলে তো মার্ডার হয়ে যাবে। মানে আপনাদের সময়টা তাহলে কতটা এরকম ছিল? তারপরে ও কথা আছে, আরো আছে দেখ। হ্যাঁ সামনে আগে প্লিজ। তো আমাকে বলছে, আমি কিন্তু তাকে ফার্স্ট দেখছিলাম ওই যে সংসদ ভবন যাব, জি, আর কখন সিঁড়ির গোড়ায়, সিঁড়িতে। তার তো ভালো লাগে, সোয়েটার পরছে একটা, ভালো লাগে নাই, তার কোনো স্মার্টনেস নাই, তে বুড়া, তো কি মানে সে ঢাকা ইউনিভার্সিটি থেকে সোশিওলজিতে মাস্টার্স করা। আর আপনি তখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন মাত্র। জি। এখন আমাকে বলে যে ও পরের দিন আবার শপিং টপিং করে, ওই যে তারা এখন আজকে আবার আমাদের শপিং, আচ্ছা মানে কালকে করছে ওদেরটা, আজকে আমাদেরটা, আমরা কি দিবে না দিবে। ভাবি আর আসেনি আমার কাছে, চুরির মাপ ছোট বোন গেছে সাথে। তা আমি আজকে মুরগি জবা দিতে আসতেছি, তখন প্যান্ডেল ট্যান্ডেল টানাবে উপরে, 2টা ছাদ মিলে। তখন কি ছিল ভাইয়া আপনি দেখেছেন কখনো বিহারীদের বাড়ি? আমি মোহাম্মদপুরে গিয়েছি, এক ওয়ালের মধ্যে দুটো ই থাকে, মানে মানে দরজা করলেই এই রুম এই বাসা থেকে ওই বাসায় যাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা। আবার লাফ দিয়ে 5টা বাসায় যাওয়া যায়। আচ্ছা আচ্ছা। আমরা যেতাম মানে ছাদের উপর দিয়ে লাফ লাফ। এই সাইড থেকে এই সাইড। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওইটা ওয়াল ছিল, দরজা করা ছিল। 25 নম্বরে আর 26 নম্বর, আমাদের 26, এই 26 জাকির হোসেন মোহাম্মদপুর। জি। আর ওইটা ছিল 25, এই দুইটা এক করে প্যান্ডেল টানায় ওখানে খাওয়াবে। ওই ছেলেরাই সব করলো, লোকজন আনা যা কিছু ওরা করলো, পরে ভাইয়া হয়তো পেমেন্ট করবে। কিন্তু ওই মুরগি জবাটা আমার দায়িত্বে ছিল, যে মুরগিগুলি তুমি ওদের দিয়ে জবা দেবে। হ্যাঁ, আমি চলে আসতেছি, তখন এক ছেলে আমাকে বলে আপা একটা কথা। কি বলেন? বলে কি আজকে কারো জন্মদিন? কারণ আমাদের তো প্রোগ্রাম একটা না একটা থাকতো, তুমি ভাই বোন না ভাইয়া? তো বললেন, আমি বলছি কি না মৃত্যুদিন। ওকে। তো বলে আমি এবার আমার পড়ার রুমে ঢুকে গেলাম। তারপরে রাতের বেলা বিয়ে যখন 7:30টার সময় জানলাম। আপনার বাবা মাও তখন জানেনি? না, বাবা মা কে আনতে পাঠাইছে, টেলিফোন নাই তো। একটা ফোন ছিল, কোনোদিন তো ওটা টাচ করতে দিতাম না। তো বলতো কি ভাইয়া ফোন আসছে, তুমি ধরতে যাচ্ছ, নোট নিবা নাকি? নোট দিবে কেউ? ওই রমনা পার্কে দেখি নোট দেওয়া দেওয়াই হয়, তো নোট টোট দিতে ফোন দেব না। ফোন ভাই ওই যে কানে, আর ভাইয়া ফোন কানে নিতে পারতাম না। ওকে, আমাদের গানের মাস্টার ছিলেন, আমরা গান গেয়েছি। আমার মেয়েরও সে মাস্টার, মানে ফ্যামিলি মাস্টার যাকে বলে। ওই 5 সেপ্টেম্বর তার মা মারা গেছেন। আমাদের ফ্যামিলি একদম মানে একসাথে ফরিদপুরে দিল, খুব ভালো, আমাদের সাথে খুব ভালো সময়। আপনার বাড়ি রংপুর আমি জানি, সরি বগুড়া আমি জানি। আচ্ছা, তারপরে কি হলো, যাই হোক ও বিয়ে 7:30টার সময় বোধ হয় হয়ে গেল, আমার কাছে আসলো সই নিতে। আচ্ছা, তখন আমি বললাম এটা কি? নীল একটা বই, অনেকগুলি পাতা, তো অনেকগুলি মানুষের বিয়ে হচ্ছে মনে করছি যে এতগুলি। তাহলে এখন বলে কি, মানে ভাইয়া রুমের বাইরে দিয়ে হাঁটাহাঁটি করছে, অন্য ভাইরা নাই,
মা বাবা এখনো এসে পৌঁছায় নাই, অনেকক্ষণ অপেক্ষা করছে, শীতের 7:30 তো অনেক। তো এখন আমি বুঝি, আমি এখন মহা জোরে চিৎকার, একদম বরযাত্রী শুনে যাচ্ছে চিৎকার, এখন বরযাত্রী উঠে যাচ্ছে, বিয়ে হবে না, এই মেয়ের কোথাও অ্যাফেয়ার আছে। কিসের অ্যাফেয়ার করবো ভাই, অ্যাফেয়ার কি বুঝি না, এখন দেখি বলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আমরা তখন বুঝতাম ছেলে হইলেই বয়ফ্রেন্ড, মেয়ে হইলেই গার্লফ্রেন্ড, মেয়ে মানে গার্ল, ছেলে মানে বয়, ছেলে বয়। তাহলে আবার এখন আবার দেখি এটা আলাদা, এটা তো এখন না আরো আগেই শুরু হয়েছে, সে আমার মেয়ের আমল থেকে শুরু হয়েছে, এখন কি আর বলবো, আমার মেয়ের আমল থেকে। আমি বলতাম কি ছেলে বন্ধু, তো বলে কি না মা এটা আলাদা, ও বাবা কি, তো এইটা। এখন দেখেন কি করলাম, ওই তখন যখন চলে যায়, তখন ভাইয়া আগের রাতে স্বপ্ন দেখেছিল আমাকে নিয়ে যে আমি প্রেগনেন্ট। তখন ভাইয়া বলতেছে ভাবিকে যে তোমাকে তো দেবই জবা, না ওকে তো দেবই জবা, তুমিও শেষ। ভাবি বলছে মাথা ঠান্ডা করো। তো ওই সময় আবার ভাইয়া আমাকে একটু এই বাদ দিয়ে গেছে, এখানে রাতে আমাকে তুলে আমাকে ব্যালকনিতে নিয়ে গেছে। আমরা কিন্তু ব্যালকনিতেও যেতে পারতাম না, তাহলে বলতো কি কয়টা ট্রাক গেল গুনছো আজকে সারাদিনে, কয়জন মহিলা গেল। ভাইয়া আমাকে বলে কি, আমাকে ভাইয়া মানিক ভাই আমাকে নিয়ে গেল এসে ব্যালকনিতে, ভাইয়ের বুকের উপরে মাথাটা দিয়ে আমাকে বলে তোমার বুকে আমি একখানাই দিলাম পরশ পাথর, তুমি বুঝতে পারছো তোমার বিয়ে? আমি বুঝছি। তো মানে শব্দ নাই, তো বলতেছে যে তোমাকে আমি একখানা পরশ পাথর দিলাম, হয়তো ছেলের জায়গা জমি বাড়ি ঢাকায় দেশে প্রচুর আছে, ঢাকায় নাই, কিন্তু নিল আমিও না টায়ার্ড হয়ে গেছি বোন, এত ভাই বোন, প্রত্যেকটা ভাই বোনের 12-13 জন করে শালাশালি, এইটা বোনদের দেব ননদ, তুমি একটু শান্ত সৃষ্ট। আর আমার খুব ইচ্ছা ছিল ডাক্তারি পড়া, ভাইদেরও ইচ্ছা ছিল পড়তে পারবে, ছেলে তোমাকে পড়াবে, দেখো না আর দুলাভাইরা পড়াইছে না, আর বোনের জামাইরা পড়াইছে না, কেউ তো আর দুলাভাই হয় না ভাইদের। তা আমি বললাম কি, কিচ্ছু বলিনি। তো বললো যে ওই পরশ পাথরখানা যতদিন তোমার থাকবে ততদিন তুমি মনে করবা মহাসুখে, তুমি যদি সুখী না হও তা আমি তোমাকে, তুমি যা চাবা আমি তাই করব, বোন কোনো কেলেঙ্কারি করো না। আচ্ছা আচ্ছা। তখন ওইটা বলার পরে আমাদের এমনি কোনো রকম সমস্যা নাই, কি কেলেঙ্কারি কি করব কি, তারপরে আর কি ওই যে সই করতে আসা, তখন কান্না করলাম, ভাই চিল্লাপাল্লা শুরু করলো। আমি বললাম কোথায় দিতে হবে সই আনেন, এই খাতা নিয়ে চলে যাচ্ছে, মেয়ে বিয়েতে রাজি না। ভাবি বললো কি দেখেন মেয়ে তো পালায়ও যাইতে পারতো, বলে সুযোগ পায় নাই, পালায় নাই এখন তাই। তারপর আমি বললাম এই ভাবি অত গন্ডগোলের কি দরকার, দাও সই দেই, কোথায় সই দিতে হবে দাও, দিলাম সই দিয়ে দিলাম 2 জায়গায়, আর কবুল বলতে হয়, জোরে জোরে কবুল বলছি, তাও শুনছে বরযাত্রী। তারপরে পালা হলো, শাড়ি টাড়ি দিল, গয়না টয়না তো আগেরই দেওয়া, তখন তো পার্লার টার্লারের দরকারও ছিল না, কানতে শেষ ভাইয়া, চোখ দুটাই ফুলে উঠছে। তারপরে বান্ধবীরা কেউ কিচ্ছু জানে না, বলি নাই লজ্জায়, বুঝছেন। এক বান্ধবী মানে তার ইচ্ছা বুয়েটে পড়বে, আমি ডাক্তারি পড়বো, এখনো তারা আছে ওরকমই। তো বলতাম যে যদি আজকে বাবার মেয়ে হইতাম তাহলে বিয়ে দিত না, ভাবিকে বললাম জিদ করে, আর ভাইয়ের বোন তো তাড়াতাড়ি জায়গা খালি করে, তো আমরা থাকলে তো অসুবিধা হয়, রুম নাই। তো যাই হোক হইলো, আমাকে নিয়ে গেল সবার সামনে দেখানোর জন্য, এরকম বসলাম, গিয়ে নজরটা গিয়ে পড়লো সেই ভদ্রলোকের দিকে, তার দিকে সালাম যখন দিলাম, ভাইয়া বলে সালাম দাও সবাইকে, আসসালামু আলাইকুম দিলাম, দেখি ওনার দিকেই নজর। তা আমি বুঝলাম কিভাবে সে আমার দিকে তাকায় আছে, আমি বুঝলাম যে এছাড়া আর কেউ না। বিয়ে করার পরের ঘটনা, মাই গুডনেস। তখন এই 8:30টার দিকে বোধহয় মা আর বাবা আসলো, মা বাবা আসছে, আমি কিছু করি নাই, কান্নাও করি নাই, ধরিও নাই মাকে, কিছুই না, ভিতরে একটা চাপা ক্ষোভ দুঃখ যেটাই ছিল আসলে, মানে এখন মনে হয় ভুল করছি, কেন মাকে জড়াইলাম না, অত সুখের একটা দিনে আমার। তো বোনরা কেউ আসছে কেউ আসে নাই, মাই আসে নাই, তার ভাই বোন কে বুঝলেন, তো বিদেশে কে যাবে কে দেখবে কে করবে ওগুলা নিয়ে কারোই নেই। এখন হলো বিয়ে হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেল, যখন কবুল বলার আগ পর্যন্ত আর কেউ খায় নাই, যে বলা হলো সবাই উপরে কি প্যান্ডেল টানানো, এখানে খাওয়া দাওয়া করে বেশ 8:30টায় মা আসলো, 9:30টার সময় আমাকে হাজবেন্ডকে দিয়ে বাসরঘর সাজালো,
আমার রুম যেটা ছিল আমার আর আমার ছোট বোনের, ওই রুমে বাসর ঘরে আসলো। আমার ভাবি আর আমার হাজবেন্ড কি কথা বললো জানি না। তো আমি বললাম যে আপনি কি আমার বাবার বাড়ি থেকে আমার বাবার বাড়ির অনেক সম্পদ দেখে নিয়েছেন আমাকে? এটা প্রথম কোশ্চেন। প্রথম কিছুক্ষণ চুপচাপ ছিলাম। না ভাইয়া, গহনা তো ওজন, ওই গহনা পড়তে পারি না, ওইগুলি খুলি আর সব টাকায় আছে, সবগুলি ফুটা করে টাকায় আছে। ওই সাইড দিয়ে একটা দরজা আছে আমার, আচ্ছা, আমার রুম দিয়ে একটা দরজা আছে বাইরে যাওয়ার। সবার চিন্তা, ভাইও একটু টিপ দিছে দেখো, তো সবার চিন্তা হলো যে আমি যদি ওখান দিয়ে বেরোই যে, তা আমি যখন সব খুলতেছি আমি আবার বলছি আমি এগুলি খুলি, আমার না এত ওজন লাগতেছে আর অস্বস্তি। ওই মানে 17 জানুয়ারি আমি ঘেমে যাচ্ছি। তো বলে, আমি বলছি এগুলো আমি খুলবো, জিজ্ঞেস করিনি কে, আমি তো বুঝি না যে তার পারমিশন লাগে কিছু। আচ্ছা, ওয়ার্ড্রপের উপর খুলে টুলে রাখার পর এখন ভাবির চিন্তা, যদিও নাকফুল খুলে তাহলে দরজা ভেঙে ঢুকবে। আমি নাকফুল খুলি নাই কেন তাও জানি না, ওটাও আমার বিরক্ত লাগতেছিল, খুলি নাই। যাই হোক, ভাইয়া বসলাম দুজনে। একটা পুরুষ সম্বন্ধে কেন বিদ্বেষ ছিল, ঘরে ভাইরা ভালো, বাবা ভালো, কিন্তু কেন যেন একটা বিদ্বেষ ছিল। আসলে বয়সটাই তো হয়নি, ছোট মানুষ। এখন ওই ভদ্রলোক এত ভালো, এখন তো আমার স্বামী এত ভালো। আমি জিজ্ঞেস করলাম কি একটা কথা বলবো, ভয় লাগে না? বলে কি বলো? না বলেন বলছে না, বলোই বলছে। আমি বলছি কি, আপনি কি আমাদের অনেক সম্পদ দেখে বিয়ে করছেন, বাড়ি টাড়ি কিচ্ছু কিন্তু পাবেন না। আপনি যদি, আমি না দেখি কি চারিদিকে এই নিয়ে গন্ডগোল হয় ভাইয়া, এসব নিয়ে মারামারি ফাটাফাটি হয়, এই এনে দে বাপের বাড়ি থেকে আনবি, এই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি, অনেক মারামারি, আর এই যৌতুক ফতুক একটা নিয়ে একটা হয়। তা আমি বলছি কি, এই যদি হয় তাহলে না আপনি কিচ্ছু পাবেন না, যদি আপনি নেন আমি কিন্তু নেব না। এখন হাসা বলে কি, বসো, মানে দেখি একটু একটু করে কাছে আসে, আমি তো ভয়ে অস্থির। এখন বলে কি, ভয় পায় না, শোনো আমি কিচ্ছু নেইনি, তোমাকে দেখে আমার পছন্দ ছিল, আর একবার দেখার ইচ্ছা ছিল, আমি একটা মেয়ে চাই। আমি গ্রামে গেছিলাম উপজেলা চেয়ারম্যানের মেয়ে দেওয়ার জন্য, আমাকে সবাই আটকে রাখছিল যেদিন তোমার এখানে প্রথম ওই যে আমার স্মৃতিতে দেখাছে, তখন আমি ওরকম ছিলাম। দেখলাম কি বাসর ঘরে তাকে সম্পূর্ণ ভিন্ন, ডায়মন্ডের মতো জ্বলে। আজকের যিনি অতিথি আছেন তাকে যদি আপনারা দেখতে চান, চলে আসবেন আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলে www.youtube.com/rjkibriya.fm RJKEBRIAFM চ্যানেলটি আছে কিবরিয়া আরজে নামে। ওখানে গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং তারপর আপনার যে ভিডিওগুলো দেখতে ইচ্ছে করে, যা কমেন্টস করতে ইচ্ছে করে ওখানে করবেন। আমরা আবার যাচ্ছি আমাদের অতিথির কাছে। কথা বলানো ছিল আপনার হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে। বললো যে দেখো আমার আরেকবার ইচ্ছা ছিল, দেখতে পেলাম না, ওকে নো প্রবলেম, আমার তোমাকে পছন্দ হয়েছে। আমি আস্তে আস্তে একটু তাকায় দেখি ভালোই লাগে। ওকে, তো বললাম যে শুনেন, আপনি না আমাকে ধরতে পারবেন না, একটু কাছে আসে তো, আমি আপনি আমাকে ধরবেন না। হ্যাঁ, তো বলি কি, না ধরবো না তো, তা গল্প করবো। তা আমি বলছি আমার না, বলছি তোমার মানে, আমি বলছি আপনি কাউকে ভালোবাসতেন বিয়ের আগে? বলে কি না। আমি বলছি কি, ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছেন, তারপরে কত জায়গায় ঘুরছেন, প্রেম করেন নাই? বলে কি না, প্রেম করেনি, কাউকে ভালো লাগে নাই। কেউ দেখি বয়স্ক, কেউ দেখি বুড়ো, কারো দেখি আর একজনের সাথে সম্পর্ক, কেউ দেখি ওই ফুড ইন্সপেক্টরের লোভে বিয়ে বসতে চায়, কেউ দেখি বাবারা অনেক কি করে, আবার আমার ভাই আবার একটু কারো কাছে কিছু চায় যে আমার এরকম একটা ভাই, তার জন্য অনেক কিছু দেওয়া যায়, এই করে করে না আর হয়নি নিল, এরকম করেই বলতেছে। ও আচ্ছা। তো গল্প করতে করতে আমি আবার আমার একটা ফ্যামিলির গল্প আছে, সেটা আমি নাই বলি, মানে খুব কাছের একজন, তার একটা ফ্যামিলি ট্র্যাজেডি আছে, ওইটা বলতে 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 আমরা ফজরের আজান দিল। আমি তাড়াতাড়ি রুম থেকে বেরোয় গিয়ে আস্তে করে ডাইনিং টেবিলে বসে আছি। দেখলাম কি জানেন, সারাটা ওই হুড়মুড় করে সবাই সারাটা রাত ওখানে ছিল, হুড়মুড় করে সবাই ওখান থেকে বাঁচছে। আমি গিয়ে আস্তে করে এরকম, আমার মা এসে পাশে বসছে নামাজ পড়ে। মা বলতেছে কি, তখন মাকে জড়াইতে রে কান্না করছে। বললাম মা আসলেন তো শেষে? বলছে দেখ, পাশের বাড়ির এক লোক দিয়ে, পাশের বাসার তোর অমুক ভাইয়ের বন্ধুর ভাইরে দিয়ে আমাকে খবর দেওয়া হয়েছে, কি আসা যায় শোনা, এরকম করে যাই হোক।
ভাইয়া গেল, বিয়ে হলো 85 17 জানুয়ারি আমার সাথে। ব্যাস দিনে খাওয়া দাওয়া এই সেই, পরে ওই যে কি জানি বলে, তারপরে আবার আর এক রাত কেটে গেল গল্প করে। পরের দিন আমরা আবার চাংপাই, তখন নতুন খুলছে চাইনিজ রেস্টুরেন্ট মগবাজারে, খাওয়াতে নিয়ে গেল। তারপরে আমি অনেক গিফট পেয়েছিলাম, টাকা, সব টাকা তা আমি না দিয়ে দিচ্ছি আমার হাজবেন্ডকে। সে খুব খুশি হয়েছে, তার আবার টাকা শেষ। গ্রাম থেকে লোকজন আসছে না, হোটেলে রাখছে, তার টাকা শেষ হয়ে গেছে, সে খুব খুশি। কি হয়েছে, ভালোই হয়েছে, বউটা তো ভালোই বেশ। তা আমরা সিনেমা দেখলাম, চাংপাই রেস্টুরেন্টে খেলাম, তারপরের দিন এরকম করে 5 দিন। মনে মনে বলে কি যায় না কেন, আমি পড়বো কখন, আমার তো পরীক্ষা সামনে। সেই আবার বলল নিল আর এবার আর বেশি থাকবো না, পরের বার এসে থাকবো। মনে মনে করতে আসিস না। তো আচ্ছা ঠিক আছে, আমাদের সে চলে গেল। ফার্স্ট আমাকে একটু আদর করে গেল, এই ফার্স্ট আমাকে সে ধরলো, আমি কিছু বললাম না, ভালোই লাগছে। এই চলে গেল তো সে খুলনা গেল, ফোন করতে। এখন ফোন ধরতে অসুবিধা নেই, এখন সব অনেক ফ্রিডম। এখন বলে ফোন ধরলে কথা না বললে বলে কে, বলে দাদু আমি। আচ্ছা দাদু বলে কি আচ্ছা নিল, আচ্ছা তুমি এই ধরো এখন থেকে ফোন। আমি বলি পড়ি তো, 3 তলা থেকে আসবো, ফোন ধরবো, তো বলে প্যারালাল লাইন দেই। আমি না 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 দরকার নাই। যাই হোক ভাইয়া 21শে ফেব্রুয়ারি আবার এসে সে আমাকে নিয়ে গেল ইসে, বলে ভাইয়াকে নিয়ে গেল খুলনা কোয়ার্টার পেয়েছে, আচ্ছা অফিসার্স কোয়ার্টার। তো নিয়ে গেল খুলনাতে, আমার লাইফ শুরু হলো। এই কয়দিন আমরা আলাদা, কিন্তু আমি স্কুল থেকে এসে খুঁজতাম, দূর থেকে বারান্দায় দেখা যেত নতুন কোনো কাপড় শুকা দিল কিনা কেউ, তো তাকে খুঁজতাম মনে মনে, ভালো লাগতো, খুব মায়া লাগতো, আসতো দেখতাম। মানে একটা জিনিস যেটা হচ্ছে যে আপনার লাইফে প্রেম এসছে আসলে বিয়ের পরে, হাজবেন্ডকেই ভালোবাসা, সেই আপনার জীবনের সবচেয়ে স্বপ্নের পুরুষ বা মনের মতো মানুষ। জি হ্যাঁ, এবং আমি দেখলাম যে এত ভালো হয়, ভাইয়াদের তো রাগ আছে, ভালো ভাইয়ারা কিন্তু রাগ আছে কেন যেন, তাকে মনে হলো মানে এত ঠান্ডা, এত ভদ্র, এত এত অমায়িক, এমন মানুষ হয়। তারপরে যাই হোক, আমি তাকে যাওয়ার সময় শুধু, সে যখন আমাকে আদর করছে, আমি বলছি তুমি ভালো অনেক না, শুধু এতটুকুই বলেছি। তারপরে হাসলে মনে হয় কি মুখটা ঝরতো, তার মুখ, তার দাঁত এমন ছিল, মানে ডায়মন্ড বসানো ছিল মনে হয়। তো ওইগুলি সব আমার মানুষ পটে আঁকা, আর ভালো লাগে না পড়াশোনা। বই খুলি, তারে দেখি, কলেজে যাব 5 টাকা ভাড়া রিক্সায়, 10 টাকায় উঠে যাই, আসবো 15 টাকায় উঠে যাই, কারণ যদি গিয়ে দেখি একটা নতুন লুঙ্গি ছড়ানো বলতে আসলে লুঙ্গি, সে এসে গোসল করবে না, আচ্ছা আচ্ছা, গোসল করলে বারান্দায় লুঙ্গিটা দিবে, ওকে, তো নতুন লুঙ্গি কার হবে, ও মানে সেই মানুষটা আসছে এরকম, আচ্ছা ওকে, আমি মানে আশা করতাম যে সে চলে আসবে। তো যাই হোক, আসার আগে বলে নাই 21শে ফেব্রুয়ারি আমি আমার বোন সিনেমা দেখতে যাচ্ছিলাম, পথে আমার নজর তো এটা দেখছি, স্কুটার ছিল তখন, স্কুটারে একটু দেখেছি, আমি বলছি আপা রিক্সা ঘোরা, বোনদের বলছে মেজো বোন রিক্সা ঘোরা, আমি কেন হচ্ছে আসছে, আপা বুঝে গেছে। এসে দেখলাম সে উঠতেছে, আমরা উঠি মোহাম্মদপুরের বাসায়। তো বললো কি আমি নিয়ে যাবো, একটু খারাপ লাগলো, ভালো লাগছে, যাবো, কিন্তু পরীক্ষা, বললো কি এসে পরীক্ষা দিবা, আমার এখানে পড়বা। ভাইয়া নিয়ে গেল, অনেক এর মধ্যে কিছু কাহিনীগুলো বলার দরকার নেই, সে গিয়ে সে আমাকে পড়াইতো, আচ্ছা সে পড়াইতো রাত জেগে, সারাদিন চাকরি করতো, আবার এসে রান্না, একটা মহিলা রেখে দিল হেল্পের জন্য কোয়ার্টারে, সব কাজ আস্তে আস্তে ভাইয়ার মানে টাকা টুকা দিছিল টিভি কেনার জন্য, একটা টিভি আনলো ঘরে, তারপরে ফ্যান ট্যান কি যাবতীয় একটা সংসার সাজাতে যা লাগে টুকটুক করে একটু একটু আমরা বাইরে গিয়ে কিনে নিয়ে আসতাম, থালা বাসন, মানে একটা লুসনি থেকে শুরু করে সবকিছু কেনা লাগলো। তো আর একটা মহিলা ঠিক করলো, ও কাজ করে দিয়ে যায়, মাছ কুটে দিয়ে যায়। একদিন ও আসে নাই, মাছ করছিলাম, তো এখান দিয়ে মাছ হাত ফেরে গেছিল, ইঞ্জেকশন লাগছে দেয়া। তো ভাই বোনের মধ্যে ভাইরাই তো কাজ করছে, কাজ করিনি। তারপরে ওই দিনের পর থেকে সেও প্রতিজ্ঞা করলো যে আর কাজ করবা না, শেষ, মানুষ রাখলো। আর মাছে এমন পানি দিতাম, আলাদা ঝোল জাল দিতে, আলাদা ঝোল জাল দিতে, মাছ তুলে রেখে
জলগুলি জাল দিয়ে কমাও, কারণ মাছ থাকলে তো সিদ্ধ হয়ে সে যাবে। গলে যাবে। লাউয়ে পানি দিতাম এতগুলি। তো 2 দিন দেখে আমাকে আবার ওই মহিলা খুব আদর করতো, বলতো বউ বউ বলে ডাকতো। আমি আবার বলতাম কি, চাচি আমার না এই নাই, শ্বশুর শাশুড়ি নাই, আমার না বউ শুনতে ইচ্ছা করে, তুমি আমাকে বউ বলো। তো বলতো যে বউ এই লাউ এখন সরান, লাউ উঠান, এরকম করে যায়। এই করতে করতে ভাইয়া আমি পরীক্ষা দিলাম, ঢাকা আসলাম। পরীক্ষা ওই শনি আরো 2 ভাই বিয়ে হয়েছে আমার, আরো 2 ভাই বিয়ে করছে। কারণ সত্যি কথাই ভাই, আমাদের তো এতগুলি ভাই বোন, একটু তো সরাতেই হবে, স্পেস লাগবে না? নিশ্চয়ই নিশ্চয়ই। তারপর ছোট বোনটা পড়তো 8-এ তখন আমার বিয়ের সময়। আর তারপরে এ বিয়ে করলো, আরেক ভাই বিয়ে করলো জুনে, আরেক ভাই বিয়ে করলো 28শে নভেম্বর। তো আমি সবগুলিতে অ্যাটেন্ড করতে পারলাম না। জুনে যে ভাই বিয়ে করছে সে সময় আমি ঢাকাতে লালমাটিয়ায় পরীক্ষা দিই। আচ্ছা, তখন তো ওই যে এপ্রিলে শুরু হইতো পরীক্ষা। জি। তো প্র্যাকটিক্যাল দিতে আর ইচ্ছা করে না, চলে যাবো তার কাছে। প্লেনে আসতাম যশোরে। তা যাই হোক, কোনো রকম দিলাম, সেকেন্ড ডিভিশন পেলাম। তো বললাম আর এনাফ। আবার লালমাটিয়াতেই ভর্তি করলো যে তুমি তো লালমাটিয়া যাবাই, মানে ঢাকা যেতেই হবে, লালমাটিয়ায় ভর্তি হবে। ইন্টারমিডিয়েট পাস করলাম 85, 86, 87, 1 বছর বোধহয় 87-তে। 88-তে কি আমার মেয়ে আসলো আমার পেটে। আচ্ছা, আসলো 88। আপনার প্রথম সন্তান, প্রথম মেয়ে। আর সে ভাই তো অনেক কষ্ট হলো মেয়ে। যাই হোক, মেয়ে হওয়ার পরে মেয়েটা হয়তো অনেক মানে 12 পাউন্ড ওজন হয়েছিল, নর্মাল। তো সেই দিনে তো আর সিজার সহজে করতো না। তো ইচ্ছা ছিল ঢাকায় টিএ চৌধুরীর কাছে, কিন্তু সে বলতেছে না, আমার বেবি আমার কাছে হবে, তুমি কি বলো? আমি বলছি আমারও ভালো লাগে না, তোমার কাছে থাকবো। খুব আদর করতো ভাইয়া। মনে হয় যেন কি বলবো, মানে আমার ভাবিরা বলে যে কি বলবো, যে মাথায় করে রাখবো না, ননির পুতুল বলতো। নীলু হইলো ননির পুতুল। আসলে আমি এত চঞ্চলে যখন এত কথা বলতাম না। ওই যে বললাম যে বাপের বাড়িতে রেস্ট্রিক্ট বোকা ছিলাম, কথাও নাই। ওই বোনরা যা করতো ওই দেখে দেখে তাই করতাম, নিজের কোনো মতামত নাই। পড়াশোনাটা করতাম খুব, পড়তে কাজ না করে পড়তাম, যদি কাজে বলতো দৌড়াইতাম পড়তে। তো ওই যে আহ্লাদটা পেয়েছি, ওইখানে গিয়ে একটু হয়েছি, একটু জেদি হয়েছি, একটু রাগী হয়েছি। এখন দেখি কিছুটা অত্যাচারও করি হাজবেন্ডকে। কারণ ওই যে এটা স্বাভাবিক, যেটা প্রশ্রয় পাইলে যা হয় আস্তে আস্তে। কিন্তু মেয়েটা পেটে আসলো পর থেকে রাগটা বাড়লো, তো বুঝতে পারে, মনে করছে কিচ্ছু খেতে পারতাম না, নাক দিয়ে সব বেরোয় যেত, মুখ দিয়ে রক্ত এসে যেত, স্যালাইন ট্যালাইন দিয়ে। যাই হোক, হইলো মেয়েটা, এত বড় মেয়ে, ডাক্তার বাদশা মিয়া, উনিও ভালো গাইনিকোলজিস্ট। মা ছিলেন 29 দিন আমার কাছে। আচ্ছা, এই প্রথম মেয়ে কোনো মেয়ের বাড়িতে। আমার বাবা পছন্দ করতেন না কোনো মেয়ের বাড়িতে থাকা। তো বলছে যে মেয়ের কেউ নাই, আপনি আমাকে যেতে দেন ওর কাছে। তারপরে মা 29 দিন থাকলো। তারপরে বাচ্চাটা হওয়ার পরেও 9 দিন আমি ক্লিনিকে ছিলাম। তখন, এখন তো সিজারেই 3 দিন থাকে, তখন 9 দিন ছিলাম। অনেক কষ্ট হয়েছে, অনেক। এবং আমার হাজবেন্ড পরে ড্রেসিং সব নিজে করছে, আমার যা কিছু ড্রেসিং করার। আমার মা আসার সময়, আমার মা চলে আসবে, তখন বলে মা শোন, আর বেবিটা পেটে থাকতে এগুলি এরকম করতো, শিশি রাতে। আমার হাজবেন্ড এগুলি সারা রাত বসে বসে চাপতো। তো আসার সময় আমার মা বললেন কি যে আমার কাছে মাপ চেয়ে নিস। তার মাসে কেন, তার ছিল না, তার বাচ্চা না, মাপ চাও কেন? যদি মারা যায় আর কি। কাস্টমস ছিল সে সময়। আবার বলতেছে, আমার হাজবেন্ড শুনছে তো, মা কি বলে, সে তোমার কাছে মাপ চাইতে বলে কি মা, ও যে কষ্ট করতেছে মা, ওর তো আমার ইচ্ছা হয় নিয়ে ঘুরি মা। ভেরি জেন্টলম্যান। একটা কথা বলি এখানে, এতক্ষণ শুনছিলাম খুব অবাক হয়ে। টু বি অনেস্ট, কোনো হাজবেন্ড যদি তার ওয়াইফের কাছ থেকে এরকম সার্টিফাইড হয় যে হি ইজ আ ভেরি গুড ম্যান, তাহলে আমার মনে হয় যে এর চেয়ে বড় সার্টিফিকেশন আসলে আর কোনো কিছুই নাই। ভাইস ভার্সা। এবং হাজবেন্ডের কাছ থেকেও যদি ওয়াইফ এই রিকগনিশনটা পায় যে আমার ওয়াইফ অনেক ভালো মানুষ, এটা আমাদের খুবই কম শোনা যায়। আমাদের জীবন গল্পে দেখবেন যে এই জিনিসটা একেবারেই রেয়ার। ম্যাক্সিমাম প্রবলেমই হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে। তবে আমরা খুব অবাক হই, আমাদের জেনারেশনের আগের জেনারেশনরা বা তার একটু আগের জেনারেশন, কি রেসপেক্ট, কি ভালোবাসা, কি সম্মানবোধ, কত কিছু শেখার আছে এনাদের কাছ থেকে। চমৎকার, অতি চমৎকার শুনছি, মন্ত্রমুগ্ধের মতো শুনছি। বলেন। এখন হইলো কি, ও হইলো ব্যাস, মাও চলে আসলো, মেয়ে হইলো স্বাভাবিক নিয়মে যা হবার তাই হয়। তবে এখানে একটা অস্বাভাবিক কিছু হয়েছে, যেটা আমার মেয়ে মানে বুট হয় না, এমন করে বুট হয় নাই, সে বসে গেছে। তারপর হামা দেয় নাই, সে দাঁড়াইছে। মানে আমি একটা জিনিস খুব বেশি বিশ্বাস করি যে আল্লাহ পাক
কিছু দেন, কিছু নেন, তবে যদি কিছু নিয়ে থাকেন তবে ভালোর জন্যই, আর দেন তো দেন, তবে যত, আমি মনে করি এটাও আমার দৃঢ় বিশ্বাস যে আমরা যত গুনাহ করি তত শাস্তি পাই না, আর যত সওয়াব করি তত শুকর আদায় করি না। এখন আমি জানি না আমার সাথে মত কিনা, যাই হোক, এই করতে করতে আমার আবার ওর সাথে হাসতে খেলতে, ও মানে একটা পুতুল যেন ঘরে ঘোরে, 7 মাসে হাঁটে, কথা বলে দ্রুত, সব অবাক কাণ্ড। ভাইয়ারা যায় আর এমনি একটু দেখতে যায় আমার ফ্যামিলিটা, আমার সংসারটা, ও পারে তো দেখে আমি একেবারে মানে ওভার স্মার্ট হয়ে গেছি ফ্যামিলি। এর মধ্যে পড়াশোনা ইন্টারমিডিয়েট পাস করলাম, ডিগ্রি পরীক্ষা দেবো, তখন ও আসলো পেটে। তারপরেও আমার হাজবেন্ড নিজে পড়ছে, আমি মুখস্থ করছি। সে বলছে নীলু তুমি শুধু একটু শোনো, তুমি পারবা। আচ্ছা, আমি বলতাম পারবো না, দেখো তুমি এরকম জ্বালানো বমি টমি করে, না পারবা। তারপরে ও হওয়ার পরে পরীক্ষা দিয়েছি, হ্যাঁ যাক পাস করছি আর কি কোন রকম। এরপরে সে বলছিল ল পড়ো, আমি পড়ি নাই। আমি বলছি একদম সব সংসার ছেড়ে আমি কিন্তু চলে যাবো, আর পড়া করো না, আমার আর ভালো লাগে না। কিন্তু ও যেদিন হলো ভাইয়া, ওই দিনের কথা বলি, ওর হওয়ার ডেট ছিল হলো 10 তারিখে মার্চের। আচ্ছা, এখানে আমি একটু ইন্টারাপ্ট করছি, মানে আপনি যাকে আজকে স্টুডিওতে নিয়ে এসেছেন, আপনার ছেলে, তাকে অ্যাড্রেস করে আপনি বলছেন উনি হচ্ছে ওনার সেকেন্ড চাইল্ড, এবং ওনাকে নিয়ে আসলে আজকের এই গল্পটা, মূল গল্পটা। কিন্তু আমার মনে হয় এই ঘন্টাখানিক সময় ধরে অন্যরকম একটা উন্মাদনার মধ্যে, অন্যরকম একটা সুইট মেমোরি, অন্যরকম একটা অসম্ভব সুন্দর একটা টাইম আমরা পাস করেছি। আমরা এবার একটু অন্যরকম গল্পের দিকে এগোবো। আপনার সেকেন্ড চাইল্ড, আপনার ছেলেটার নাম একটু যদি বলেন। ফেরদৌস শাহরিয়ার তন্ময়। হ্যাঁ, তুমি বলবা, তন্ময় তুমি পরে বলো। আচ্ছা, তুমি পরে বলো। আচ্ছা, ফেরদৌস শাহরিয়ার তন্ময়। হ্যাঁ, ফেরদৌস শাহরিয়ার তন্ময়, এখন বয়স কত আপনার? এখন 27 বছর বয়স। তো তন্ময়ের 27 বছর আগের গল্প, যখন সে পেটে ছিল মায়ের, সেই সময়ের গল্প আমরা শুনছি। জি বলুন। আসলে ও পেটে থাকতে যে সিমটম গুলি আমার ছিল, মেয়ে পেটে থাকতে সেম সিমটম। জি। কোনো কিছু গন্ধ সহ্য করতে পারতাম না, বমি করতাম, ও যখন হবে তখনও বমি। কিন্তু মানে যে হওয়ার সময় যে ইটা, সেটা অতটা সমস্যা হয় নাই। ও একটু মানে মানে একটু কিছুটা, অত পেইন তো, মেয়ে হয়েছে 3 দিন পেইন, আর ও হয়েছে আমার 3টা পেইন হয়েছে। কিন্তু ভাইয়া হওয়ার পরে একই ক্লিনিকে, আচ্ছা, একই বেডে, একই জায়গায়, একই সিটে, সেখানে আমাকে ডাক্তার সাহেব বললো যে আপনি অ্যাম্বুলেন্সে কেন এলেন না। বুঝতে পারি নাই, রিক্সায় গেছি। তো কাছেই তো, খুলনা ফাঁকা রাস্তা, মানে পেইন উঠলে আপনি রিকশা করে গেছেন। আর একটু সমস্যা হয়েছিল একটু। আচ্ছা আচ্ছা। তো এটা বললো যে ওইটার সময় আপনার হয় না, উচিত হয় না, তো সিজারের জন্য সবকিছু রেডি করো, লাগে নাই। আচ্ছা, নরমাল ডেলিভারি। বাট ওকে দেখে ভাইয়া জানি না মায়ের মন না কি আল্লাহ দিল, বুকের ভিতর আমার এমন একটা মোচড় দিল কেন। ওকে দেখতে কেমন জানি একটু মানুষের মতো লাগলো না আমার কাছে, মনে হলো কি নাক মুখ সব সমান। তখন আমি এক ভাবি, আমার মা জাননি তখন, আমার ভাই আবার 13 বছর বয়স, 13 বছর পরে হামবুর্গ থেকে আসলেন, বিয়ে করে ওইদিকে বরযাত্রী যাচ্ছে, আমারও হইলো। আচ্ছা আচ্ছা। তো আমি মাকে তো এই সময় কাউকেই বলতে পারি না আসো, এটা আমি মনে করি থাক, আমার আগে বেবি আছে, অসুবিধা নেই, আমি পারবো। আর আমাকে অনেক হেল্প করে, আমার যে হেল্পিং হ্যান্ড আছে, ওরা ফুল ফ্যামিলি আমাকে হেল্প করে, না খেয়ে আমার বাসায় বসে থাকবে তারা। এখন ও হলো পরে ওর ট্রেতে দেখে আমার না শুধু হু হু করে আমার কান্না আসতেছে। আমি ভাবিকে পাশে এক ভাবি নিয়ে গেছে, আমি ভাবি ওর বাবা তো বাইরে, আমি ভাবি দেখেন তো সব ঠিক আছে, হাত পা মা, হ্যাঁ দেখেন। আমি ভাবি ছেলে, হ্যাঁ খুশিতে তো আমি মানে একদিকে খুশি, কিন্তু আরেকদিকে ভাইয়া বুকের ভিতর খামচায় কেন। আর কিছুক্ষণ পর থেকে শুরু করলো কান্না। বাচ্চা তো কান্না করবেই, কিন্তু কান্নাটা না অস্বাভাবিক কান্না। এই মানে খিচুনি উঠলে যেরকম কান্না, খিচুনি কখন দেখেছেন আপনি? আমি জানি না খিচুনি দেখেছেন কিনা, এমন বাঁকা হয়ে যায় মানুষ, মানে ধনুষ্টঙ্কার রোগীর মতো। হ্যাঁ, এরকম পিঠটা এমন হইতো, আর পা আর মাথাটা এরকম থাকতো ইসে ট্রেতে। ওর ঠিক ওই খিচুনির মতো একটাই হইতো কান্না। তো রাত ভোর ওর বাবা আবার ওর বোনটাকে নিয়ে আসলো, গিয়ে এশা, মেয়ের নাম এশাকে আনলো, আমার ভাই হয়েছে, সে এসে কোলে নিল ওরে। কিন্তু ওরা চলে গেল, আমি সারা রাত আর ঘুমালাম না, ফিডিং করে না সে,
নার্সটা এত চেষ্টা করতেছে তা করে না, কান্না কান্না কান্না। 3 দিনের দিন আমি চলে আসলাম হসপিটাল থেকে। তেমন সমস্যা হয় নাই আমার। মেয়ের সময় যা হয়েছিল ওর সময় হয় নাই। ও হয়েছে 10.5 পাউন্ড, কিন্তু আমার কোনো সমস্যা হয় নাই আল্লাহর রহমতে। বাসায় আসলাম, কিন্তু ভাইয়া মন তো মানে না। বাসায় আসার পর থেকে দেখলাম কি ওর পেটের এই চামড়াগুলি আস্তে 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 ফাটা ফাটা। মার্চ মাসে কিন্তু গরম শীত শীত ভাব, তখন শীত থাকতো। 91-তে না শীত ছিল, তো এরকম এরকম চিট ধরে ফেটে ফেটে গিয়ে রক্ত মুখ হয়ে গেছে। আচ্ছা, তুই রক্ত মুখ কেন হলো? ওর বাবাকে আমি বললাম, তুমি যাবে ডাক্তারের কাছে নাকি আমি যাবো? আমি কিন্তু যাব, আমার তো আছে, প্রবলেম আছে। এখন সে বলছে না 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 তোমার লাগবে না। আরেক ভাবিকে নিয়ে সে কখনো কোনো মহিলাদের কথা বলতো, কিন্তু ওরকম মানে ওরকম দেখানোর মানে কে কিরকম মনে হয় সে কোনোদিন দেখেনি তার আমি ছাড়া। নিখুঁত ভাবে কাউকে দেখার তো প্রশ্নই ওঠে না। আমার মাকে দেখেছে, আর তার মা বাবা সেটা আলাদা, সেটা আমিই দেখি নাই তাদের। তো ওরে নিয়ে আরেক ভাবিরে নিয়ে একের শেষ চলে গেল। আমি বলছি আমি যাব, চলে গেল। গিয়ে ডাক্তার কামরুজ্জামান একজনই ছিল শিশু স্পেশালিস্ট, তাকে দেখালো। বললো যে অসুবিধা নেই, একটু বেশি করে অলিভ অয়েল দেন, বাইরের তেল টেল ওসব দিয়ে না। আমি তো মানে আমি ছেলে হবে আমি জানতাম না, কিন্তু আশা করছি একটা ছেলে হইতো তাহলে আমি পরে আর বাচ্চাটা নিতাম না, 2টা মানুষ করি। এই যাই হোক, ছেলে ওই কিন্তু ওর ভিতরে কোনো স্বাভাবিক কিছুই দেখি না। সারা রাত চিৎকার করে। ওর বাবা কতক্ষণ নেয়, আমি কতক্ষণ নেই। আমি আমার নিচে সেলাই আছে অনেক, সেইগুলি নিয়ে আমার কত বসতে করতে অসুবিধা। আমার হাজবেন্ড একদিকে আমাকে ড্রেসিং করে, মেয়েটা অসহায়ের মতো থাকে, মেয়ের দিকে তাকাইতে পারি না। ও তো ছোট একটা মেয়ে, 3.5 বছর তার বয়স। এই ভাইয়ের জন্য সেও ঘুমের থেকে উঠে তাকায় থাকে। ওর পাশে আমি যে একটা মেয়েকে ঘুমাইতে দেই ওর সাথে, সেও উঠে বসে থাকে, তোমরা ঘুমাও। এই করতে করতে ছেলে বাড়তেছে। আমি ঢাকা নিয়ে এসেছি, ডাক্তার টি চৌধুরী এমআর খান সাহেবকে দেখাইলাম। তারা বলে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা। আপনি কি ফার্স্ট মা? আপনি তো পাগল কেন? আপনি পাগল, এতে ছেলে স্বাভাবিক। ওকে, আসলাম, আবার চলে যায়। ভাইয়াদেরকে বলি, একটু একটু বলতে সাহস পাই না বেশি, কিন্তু ওর বাবাকে বলি। ওর বাবাকে জ্বালায় শেষ করে দেবে রাত দিন। তুমি আমার জানো না আমার ছেলের সমস্যা, আমার ছেলের সমস্যা আছে, আমার ছেলের সমস্যা আছে। না, সে স্বীকার করেই না। সে বলে যে কেউ স্বীকার করে না। সে বলে দেখো নীলু, তুমি করো না, সমস্যা আছে, তুমি কি করবা করো, আমার যতটুকু অ্যাবিলিটি আছে তুমি তাই। ভাইয়া ফুড ইন্সপেক্টর, সে সময় তো বিয়ে দেওয়ার জন্য মানুষ পাগল, কিন্তু আসলে কিসের জন্য পাগল সেটাও জানি। ছেলে ভালো, পড়াশোনা, ঘর ভালো, বাড়ি গাড়ি, মানে ঢাকায় বাড়ি না থাকলে গেছে, অনেক ধন সম্পদ, কিন্তু আসলে হলো ফুড ইন্সপেক্টর। মনে করে না জানি কত টাকার অনেস্ট, ওই 2 নম্বরই ব্যাপার স্যাপার থাকে, কিছুই না, কোনো কিছু, সে কিছু না, সে সলিড বেতন। বলছে নিল আরেকটা আছে তাদের সরকারি একটা নাকি পার্সেন্টেজ আছে, ওগুলো আমাকে বলতো না। একটা সরকার নাকি দেয় 100 টন গেলে এই দেয়, মালটাল গোডাউনের মালটালের ব্যাপার আছে, এটা সরকারি পাওনা, এটা তার ন্যায্য পাওনা। তো বলতো কি নিল আমার যা আছে ওইটুক দিয়ে তুমি ওরে যা পারো করো। আমি ওরে নিয়ে ঢাকা আসতাম, ওই মেয়ে খুলনা রেখে। এই করতে করতে আমি 95-তে আমি বললাম আমি ঢাকা থাকবো, খুলনা থাকবো না, তুমি থাকো। আমি ছেলে মেয়ে নিয়ে চলে আসছি ঢাকা, এসে বাসা ভাড়া নিলাম। ডাক্তার দেখাবো, স্কুলে ভর্তি করবো, গেলাম সুইট বাংলাদেশে। আচ্ছা, সুইট বাংলাদেশ দিল্লি সিম্পটম কি দেখেছিলেন ওই সময়টাতে? আপনি নিজে সিম্পটম কি দেখলেন যেটা দেখে মনে হলো? দেখলাম যে ও শুধু জিগাই করে, মাথা ঠুকায়, আর যা মানে বলতে পারে না, কিছু কথা বলে না। আচ্ছা আচ্ছা, কথা বলবে না কেন? আমার ছেলের এত বছর বয়স হলো, 14 মাসে সে বলছে কি 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 সারাক্ষণ আর কান্না, গড়াগড়ি, চিৎকার। আমি শুকাই এমন হয়ে গেলাম ভাইয়া। সবাই বলতো কি হয়েছে, কি হয় গ্রামে বলে সুতিকা মতিকা এরকম একটা কিছু বলে যে এরকম কিছু হয়েছে নাকি তোমার। আমি ওই কারো কথায় কোনো পাত্তা দিতাম না। আমার জগৎ হয়ে গেল ভিন্ন। কিসের খাওয়া, কিসের পড়া, কি করব, ফিটিংও করতো না। মুখ দিয়ে জোর করে চামিচ দিয়ে ঢুকাই দিতাম, খেত না। ভিতরে যে ভাই আমার জ্বলে পড়ে যাচ্ছে, আমার কি ছেলের স্বাভাবিক না, কিন্তু কি তা আমি বুঝি না, সমস্যাটা কেউ বুঝিও না। আর আমার ভাইরা ঢাকা আসলে বলতো কি বোকা, তো বোকারা একটু বাচ্চা কাচ্চা নিয়ে এরমই করে। নিলাম আলাদা বাসা, ভাইরা সব তখন বাইরে। 2 ভাই মাত্র বাংলাদেশে, গ্রামে থাকে বেশি, ঢাকা শহরের জমি জমা দেখাশোনা করে, আর কারো কোনো পাত্তা দেয় না। আমার যা মন চায় আমি তাই করি। ওরে নিয়ে এই ডাক্তার ওই ডাক্তার, আর স্কুলে ভর্তি করলাম লালমাটি স্কুলে ভর্তি করলাম। পরে আমার বাপের বাড়ির সাথেই লালমাটি স্কুলে ভর্তি করলাম। সেখানে
3-4 দিন ক্লাস করলো, ভর্তি টর্তি করলাম 5,000, সে সময় 5,000 টাকা দিয়ে আমার কিছু গহনা মনা সব আমি সেল করলাম ওর ট্রিটমেন্ট। তো ওই ভর্তি করলাম স্কুলে 5,000 টাকা দিয়ে। তখন বললাম কিন্তু যে আমার ছেলেটা না এরকম, প্রতিদিন গেলে দেখতাম কি আমার ছেলের এখানে আঁচড়ের দাগ, পিঠে, মাথায়, এই কানের এখানে, এখানে, এইদিকে রক্ত। কি হয়েছে বাবা? স্যাররা মারছে, স্টুডেন্টরা মারছে, মা আমাকে পাগল বলে। তখন আবার বলা শুরু করছে। আমি বললাম যে আচ্ছা কয়দিন দিয়ে আমি বলছি কি আমার বাপের বাড়ি রেড়িয়ে দিছিলাম, ভাবলাম যে মোহাম্মদপুরটাকে বাপের বাড়ি এই বলি আর কি। তো বললাম যে মাদারীপুর তো আর কোনোদিন যাই না। তো বললাম যে বাজান তোমাকে বলে, আচ্ছা ঠিক আছে। কয়দিনই করে আমি আবার ওই স্কুলের টিচার হইলাম। বললাম কি যে আমাকেই দেন, আমি পয়সা নেবো না, আমার ছেলেটা একটু থাক, কারণ সমাজ দরকার তো ওর। আমার মনে হয় মানুষের সাথে মিললে ওই হবে। পরে কি করছে না ভাইয়া, 97 সনে ওর বাবা চলে আসলো ঢাকায় বদলি হয়ে। না ঢাকা না, ফরিদপুর নগরকান্দা বদলি হইলো একটা জায়গার নাম। ওইখানে বদলি হইলে আমাদের নিল, বলে কি ও না ওইখানে মানুষের সাথে মিলবে টিলবে, ভালো হলো। বড় সাহেবের ছেলে সবাই আদর করে, ওইখানে বেশ আদর পেয়েছে, কেউ কোনো ই করে নাই। আর আরেকটা আমার বাপের বাড়ির থেকেও কেউ ওরে কখনো অবহেলা করে নাই। ও উল্টা পাল্টা কাজ করতো, নিজের কাজগুলি করতে পারতো না, হয়তো টয়লেটটা ভিন্ন ভিন্ন জায়গায়, খুব বেশি না, খারাপ কিছু করতো না, কিন্তু হয়তো মানে জায়গা মতো আমার নিয়ে বসাইতে হইতো বা এরকম একটা কিছু করে ফেলতো হয়তো ডাইপারে। তো আমি অনেক বছর পর্যন্ত ডাইপার ইউজ করছি। সে সময় কিন্তু ডাইপার ছিল না, প্লাস্টিক পেন্টির মধ্যে আমরা একটা কাপড় দিয়ে ব্যবহার করতাম। তো যাই হোক, ভাইরা সব তো বাইরে, কেউ কিছু বলে না। আমি আমার ইচ্ছা মতো ওর ট্রিটমেন্ট করানো, যেখানে যা লাগে খাই না খাই, আমার খাওয়ার পয়সা দিয়ে না খাওয়া, যেটা টাকা দিত ওর বাবা আমার কাপড় চোপড়ের জন্য, আমি সবকিছু ওর পিছনে ব্যয় করে আমি করলাম। মেয়ের টাকা, মেয়েরও তো পড়াশোনার জন্য দিত, মেয়েকে দিলাম এক স্কুলে, ওকে দিলাম আর এক স্কুলে। ওই স্কুলের টিচিং নিলাম, লাভ হইলো না। ক্লাসে তো আমি এক ক্লাসে তো আর থাকতে পারি না, ওর ক্লাসে। এখন দেখা যায় কি ওর ক্লাসের বন্ধুরা বড় হয়ে যায়, ও ছোট। তারপর ওইখান থেকে নিয়ে ওই গেলাম নগরকান্দা থেকে ফরিদপুর থেকে ওরে গিয়ে বেশ 2000 সালে আমরা ঢাকায় আবার আসলাম। ওকে ওই 3 বছর ও খুব আরাম করলো, স্কুলে গেল আসলো। বড় সাহেবের ছেলে, ও এসে বলতো মা শাহেদ সাহেবের ছেলে আমি। তা আমি বলছি শাহেদ কি? তো ওই যে আমাদের সাবঅর্ডিনেট যারা থাকতো তারা তো খুব আদর করতো। বললাম হান্নান ভাই শাহেদ কি? বলে কি বড় সাহেবের ছেলে। বলে তো ও শুনছে শাহেদ আমাদের ইলেকট্রিশিয়ান। শাহেদ আবার আমাদের ইলেকট্রিশিয়ান। এখন ও বলতো কি মা আমি কি শাহেদের ছেলে? তাই আমি বলছি কি ওই বড় সাহেবের ছেলে। কথার ভিতরে কিন্তু ওর অগোছালো রয়েই গেছে, ওর কথা গোছানো হচ্ছে না ভাইয়া। আমি যা বোঝার তা বুঝে নিয়েছি, কিন্তু সমস্যা বুঝতে তো পারি না। পরে আমি বলছি যা ইমার খান সাহেব ওই তালুকদার কারো কাছে আমি যাবো না, আমি যাবো ইন্ডিয়া। পয়সা টয়সা গুছায় চলে গেলাম। ওর বাবা বললো আসলাম, ঢাকায় বদলি আসলাম আবার 2000 সালে। আমি চলে গেলাম এই খিলক্ষেত, এই বাড়ি করে এখানে আসলাম, সেটা একটা বাড়ি করে আসলাম। আসার পরে ভাবছি পরে ওর বাবা রিটায়ার করবে, তখন এই করবো, বড় করে বাড়ি করবো আর কি। তখন এই করলাম, ওরে নিয়ে ইন্ডিয়া গেলাম 15 দিন। আমি আরো চিনি না জানি না ভাইয়া, একা, তখন তো অনলাইনে কিছু করা যায় না, বুঝছেন। তারপরে একা একা খুঁজে বলি নেই ওর বাবারে যে আমার ভয় লাগে বা কিছু বা এরকম। তখন তো মোবাইলও নাই ওরকম। তো এখান থেকে ওখান থেকে ফোন করতাম TNT দিয়ে, পয়সা দিয়ে। ভালো আছি, বাসায় TNT ফোন আছে, ওটা মেয়েরে রেখে গেলাম আমার ভাগ্নির কাছে। তারপরে ওখানে ডাক্তার দেবাশিস চৌধুরী, নিউরোলজিস্ট, উনি বললেন যে তার সিটি স্ক্যান করবে, MRI আর যা যা দরকার, ব্রেনের, বুকের সবকিছু করে বললো যে একটা ব্যাপার আছে এখানে, রিলে রেসের মতো ব্রেনের তার এখান থেকে ওইখানে নেয়, ওইখান থেকে ওখানে নেয়, এখান থেকে এখানে। মোট কথা হলো যে তার ব্রেনটা সবসময় কাজ করে না, ওই একটা ভেইন কোথাও গিয়ে থেমে যায়। এখন আমি তো মানে এটা তো আমার কাছে আমি স্যাটিসফাইড না হলেও আমাকে মেনে নিতে হবে। বুঝলাম না সে কেউ দিল, কিন্তু আমার তো এটা বোঝার ক্ষমতা নাই যে কি হাজার লক্ষ ভেইন আমাদের, এটা আমি তো বুঝবো না। ওকে উনি যা বলছে, হ্যাঁ এ সারা জীবন একে ব্যাকিং দিতে হবে। ওকে ওর যখন 40 বছর থাকবে, ওর যখন 10 তখন ও 5-এর থাকবে, মেন্টাল এজ তার এরকম থাকবে সবসময়। ওকে, এই জিনিসটা আমি বুঝলাম। ওই যে ব্রেনের ব্যাপার বলছে ওগুলি তো আর আমি বুঝি নাই কিছু, কিন্তু
ওইটা বলছে যে মেন্টালিস্ট তার কম থাকবে, ওটা আমি ভালো করে বুঝে ফেললাম। আমার পা তো আর নড়ে না ভাইয়া ওখান থেকে। ও তো বোঝে না, ও বর্ষা, তখন ওর বয়স কত 7-8 বছর এরকম, তখন ওরকম। আমি ভাইয়া কান্নাও আসে না আর কিছুই না, আসতে আসলাম কি ওষুধ আছে কোনো, বললো যে ও যদি খুব বেশি চেতে যায় তখন ওরই হবে, ওই ব্রেন ভেইন ছিঁড়ে গেলে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে, অ্যাবনর্মাল। তো এটার কি ওষুধ কি? এটার ওষুধ হলো একটা অক্সিটেল, একটা ওষুধ দিল যে এটা একমাত্র মানে ইন্ডিয়াতেই পাওয়া যায়। তো কি করা, ওখান থেকে এতগুলি ওষুধ নিয়ে আসলাম, সারা বছরের নিয়ে আসলাম, দেখি না খুব বেশি কাজ। আসলাম বাংলাদেশে, দিলাম এই স্কুলে সেই একই অবস্থা, পাশের স্কুলে দিলাম ওই অবস্থা। একটা লন্ডন ইন্টারন্যাশনাল স্কুলে স্পা মিনারেল ওয়াটারের মালিক ছিলেন উনি, গুলশানে, ওনার কাছে গেলাম, যে লন্ডন ইন্টারন্যাশনাল স্কুলের মালিক, ওনার কাছে গেলাম, আপা আমার এই সমস্যা, আমার বাচ্চার পড়া লাগবে না, আমাকে একটা সমাজ দেন। তখন আমার মেয়ে বোধহয় ম্যাট্রিক পরীক্ষা দিল না, কিরকম হবে। তারপর আমি বললাম, আপা আমি কি করবো, আর ওর বাবা বাইরে বাইরে চাকরি করে, ঢাকায় না, আসলেই কাপড়টা চেঞ্জ করতে পারবে না, চট করে চলো এটা কিনে। জুস সেট আমার ঘর ভরে গেল, পাড়া দিতে পারি না ঘর, ওই একই জুস সেট না দিলে রিক্সা থেকে আমারে ফেলে দেবে, আমারে ধাক্কায় ফেলবে, একই জুস বারবার, একই জিনিস জুস সেট। একদিন কি করলাম আমি আর আমার মেয়ে বুদ্ধি করে ওইগুলা নতুন একটা প্যাকেটে দিলাম, বুঝে গেল, বুঝে গেছে, বলছে মা এগুলো আগে। এই বালতি বালতি ভরে আমার বাসায় যে মেয়েটা ছিল ও বাড়ি গেলে নিয়ে যেত, কি করবো, কত রাখবো, জায়গা নাই তো, রাগারাগি তো করতে দেওয়া যাবে না, না দিলে রাগ তো করতেই পারবো না, তাহলে তো আমার খবর আছে। তো আমি সবসময় একটা কথা বলতাম যে দেখো তুমি এসো না, মেয়েটাও এসো না, আমার মেয়েটা যদি কাছে আসে আর ও যদি উল্টা পাল্টা জায়গায় একটা চর থাপ্পড় দেয়, আমাকে যাই, আমি মরে যাই, কিন্তু তোমারে দিলে কামাই করে খাওয়াবে কে, ওর চিকিৎসা করবো কি দিয়ে? আর মেয়েকে দিলে মেয়েটা জীবন পঙ্গু হয়ে বিয়ে হবে না, একদিন বলবে মা তোমার এক সন্তানের জন্য দুইটাই শেষ, মা তুমি আসো না, ও তো আসতো মায়ায়। যাই হোক মেয়েটা ম্যাট্রিকে এ পেলো, তখন গ্রেডিং পদ্ধতি শুরু হলো। তারপরে ওরে নিয়ে ওরকম দৌড়াদৌড়ি এই করতে 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 এই স্কুল লন্ডন ইন্টারন্যাশনাল স্কুলে দিলাম। আপাকে বললাম, আপা একজন প্রিন্সিপাল, আপা আমার ছেলেটার পড়ালেখা লাগবে না, আপনি শুধু ই করেন। তো ওনার কয়েকটা স্কুল, একটা গুলশানে, একটা কোথায় উত্তরা, আর একটা ধানমন্ডি। তো বললো যে আপনি উত্তরা যেহেতু খিলকাত উত্তরা দেন। তো উত্তরা দিয়ে ওকে ডে কেয়ারের মতো দিলাম। যখন ওকে দিলাম ভাইয়া, ওকে যখন স্কুলে দেওয়া শুরু করলাম, 5-7 দিন পরে শুরু হলো আবার সেই একই। এখানে গিয়ে দেখতাম লাল হয়ে আছে। মানে শিক্ষকরা অত্যাচার করতো নাকি বাচ্চা কাচ্চারা অত্যাচার করতো? শিক্ষক বাচ্চারা সবাই, বাচ্চারা বলতো পাগল, টিচাররা মারতো, ওদের সাথে বনিবনা করে থাকতে পারিস না কেন, ওদের সাথে কেন। এখন আমি তো বলেই দিয়েছি যে ওরা যা পারবে ও পারবে না, তারা ফোরে ভর্তি করি। সেই আমরা একসময় পড়াশোনা করেছিলাম, আপনি আমি জানি না আপনি শুনছেন কিনা, যে একটা তৈলাক্ত বাঁশ দিয়ে বানর উঠলো, নিচে নেমে যেত, আবার তো মনে মনে জিদ হইতো, বেটা নিচে নামে, বানরটা নিচে নামে কারে, তেলেই দেয় কেন। তো ঠিক সেরকম আমার ছেলের অবস্থা, আমি মনে মনে ভাবতাম যে ও তো ওরকম ফোরে উঠবে আবার নিচে নেমে যাবে, এটা বলেই দিয়েছি। তার মা ভাইয়া প্রতিদিন আর এত ভালো লাগে না। এরপর একদিন গিয়ে শুনলাম কি দুপুরবেলা শুয়েছিল, রেস্ট নিয়েছিল, একটা মেয়ে নাকি ওকে একটা বাজে কাজ করছে। তারপরে এটা কে বললো? ও আচ্ছা, ও বলতে পারতো বিষয়গুলো, বলছে। বলার পরে আমি চিন্তা করলাম যে এই কথা যদি বলি, কোন দিন বলবো, যেদিন আমি আমার ছেলেকে নিয়ে যাব। কারণ এটা বললে আলটিমেটলি ওকে বলবে যে আপনি নিয়ে যান। এক্স্যাক্টলি। চিন্তা করেন কি পরিমাণ টেকনিক্যাল হতে হয়েছে। এই বিষয়গুলো আজকে খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমরা বিশ্বাস করি যেহেতু উনি মা, ওনার জায়গা থেকে স্যাক্রিফাইস, মা তো মাই, আমি সবসময় বলি অনুষ্ঠানে, আমি জানেন এটা হয়তো রিলিজিয়নের জায়গা থেকেও স্বীকৃত, একটা সন্তানের জীবনে বা একটা মানুষের জীবনে সবচাইতে সর্বোত্তম উপহার হচ্ছে তার মা। এবং মার জায়গা থেকে একটা সন্তান যাই হোক না কেন, আর কেউ না থাকুক, মা থাকবে, এটাই সত্য। কিন্তু আমাদের সমাজে সবকিছু মিলিয়ে একটা মানুষকে, একটা বাচ্চাকে বড় হতে হয়। এবং এই যে ওনার যে ফাইটটা, বা আজকে যে গল্পটা আপনার শোনা শুরু করলেন মাত্র, আমি বিশ্বাস করি বাংলাদেশের অসংখ্য মা এরকম ডিফারেন্টলি, যারা অ্যাবল, আমরা বলি ডিসেবল, আমরা বোঝার জন্য বলি প্রতিবন্ধী। তো এই যে কমিউনিটিটা আছে, ইটস আ লার্জ কমিউনিটি, সারা ওয়ার্ল্ডে, বাংলাদেশেও একটা বৃহত্তর কমিউনিটি, বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন পর্যায়ে আছে। তাদের যে ফাইটটা, সেটা আমাদের জানা জরুরি, নইলে আমাদের সমাজের যে পারসেপশন, আমাদের সমাজের যে দৃষ্টিভঙ্গি, সেটা চেঞ্জ হবে না। এবং সেটার জন্য আজকের এই অনুষ্ঠানটা ক্ষুদ্র হলেও একটা বড় ভূমিকা রাখবে আমি মনে করি। জি বলুন, তারপর কি করলেন?
তারপরে আমি ভাবলাম যেদিন ওইটা ও বললো যে মা আমার সাথে ও এরকম খেলা করছে, তখন আমি বললাম যে কে? প্রিয়াঙ্কা। ওর এখনো মনে আছে সে নাম। এখন আমি নিচে বসে ভাবলাম যে আজকে আমি যদি বলি তাহলে আমাকে নিয়ে যেতে হবে, আর নাই বলি তাহলে এই জিনিস হতেই থাকবে। এটা কি ছিল, ক্লাসমেট ছিল নাকি কোনো টিচার না, ছিল? সে বড় ছিল, ক্লাস 5-6 এর মতো হবে। আচ্ছা, মেয়ে, okay. মেয়েটা অ্যাডাল্ট মোটামুটি, ওকে বোঝার কথা, ওকে। এই জিনিসটা বোঝে সেটা। তখন আমি কি করলাম, পরের দিন বাসায় গিয়ে এসে চিন্তা ভাবনা করে ওর বাবাকেও বললাম না, ওর বাবা নাই কাছে। তখন কেবল মোবাইল শুরু হয়েছে, দুজনে দুইটা মোবাইল নিয়েছি, আমিও আমার হাজবেন্ডও TNT ফোন তো আছে। তো আমি কি করলাম, ওকে পরের দিন যে ব্যাগ নিলাম না, গিয়ে আমি আর প্রিন্সিপালের সাথে হাজার চেষ্টা করেও আর দেখা পেলাম না তার। জাপা আমি এই বলেছিলাম, এখন এই হলো। তা একটু ভাবছি আসার সময় বলে আসি, পারলাম না বলতে। আমাকে বলে টিচাররা, পাগল ছাগল ছেলে মায়ের কাছেই রাখতে হয়। তখন আমি বললাম যে দেখেন, যখন ভর্তি করছিলাম তখন তো এই কথাটা বলেন নাই। আমি কে ভর্তি করছিলাম, সে আপনাদের হেড যে, তার কাছেই তো আমি গিয়েছি, ওই গুলশান শাখায়। তো সেই তো আমাকে ট্রান্সফার করছে এখানে, না হলে তো আপনারা নিতেন না। পাগল হোক ছাগল হোক আমার ছেলে মেয়ে আমি বুঝবো, কিন্তু আপনি যদি না নিতেন তাহলে আমি জোর করে দিতাম না আপনাকে ভাইয়া। বলে আমি তাকে নিয়ে বলছি আজকে শেষ, আমি আর ই করবো না, তবে আপনি আপনারা যে লাঞ্চের পরে ছেলে মেয়ে এক জায়গায় দেন, এটা দিয়েন না, এটা ঠিক না। এটা বলে আমি ওইখানে ওর তোষক রইলো, তারপর বিছানা বালিশ সব রেখে, কারণ আমি ওইটা আনতে গেলে আমাকে 5 কথা শোনাবে, ওই ধৈর্য আমার নাই। একদিকে ছেলের কথা, আর একদিকে এইটা মেয়ে থাকে। মেয়েটা সুন্দরী, আমার মেয়েটাকে দেখেন ছবিতে, খুব সুন্দরী মেয়ে, আল্লাহর অশেষ রহমতে। এখন আমি এই মেয়ে রেখে যাই, এই আমার এক টেনশন। ওকেও আমি আবার এখন উত্তরায় মাইলস্টোন এসে ভর্তি করে দিলাম কলেজে। এখন ওই দুজনকে নিয়ে যাই, এখন ওরে নিয়ে যাই সাথে, আর মেয়েকে নিয়ে যাই। মেয়েকেও তো আমার পাহারা দিতে হবে, আর মেয়ের সাথে আমার একটা অভ্যাস আছে, আমি ওই কলেজের বা স্কুলের স্যারদের সাথে খুব কমিউনিকেট করি। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, আমি সব সময়, এটা আমার একটা মানে ব্যাড হ্যাবিট বলুক যাই বলুক, না এটা ভালো, আমি কমিউনিকেট কমিউনিকেশন খুবই ভালো। হ্যাঁ, তারা বিরক্ত হোক যা হোক, একবার না করি আরেকবার করি, যখন বুঝি না এই টাইমে টাইম বুঝে করি। আচ্ছা, যে কোন টাইমে ক্লাস নাই বা এরকম আর কি। যাই হোক, তো আমার সাথে গোপনে একটা স্যারদের সাথে সম্পর্ক থাকতো। ওই সম্পর্কটা যে মেয়ে ক্লাসে আজকে 5 মিনিট দেরি করছে বা আসে নাই, আচ্ছা, এটা একটা থাকতোই। তো এরকম আর কি। যাই হোক, তো মেয়েটাকে আস্তে আস্তে আমি আবার একটু ই করলাম। আমি আর আমার হাজবেন্ড ওর বাবাকে বললাম, দেখো ছেলে তো বুঝতেই পারলা এরকম, এখন বলো আমি মেয়েকে কি বিয়ের ব্যবস্থা করব? ও আমরা আমেরিকা যাওয়ার জন্য, তখন ভাইরা আমেরিকায় চলে গেল। ভাবলাম এই দেশে তো কোনোদিন এরকম হবে না কিছু, তা আমি বাইরে চলে যাই। আমেরিকার যাওয়ার জন্য আমরা সবাই প্রিপারেশন নিয়ে আমেরিকা এম্বাসি ফেস করলাম, দিল না ভিসা পেলাম না। আচ্ছা, আর এমনই দুর্ভাগ্য যে প্রতি লটারি ডিবি সবাই পায়, আমার ঘরে সবাই পাচ্ছে, ভাই ভাবিরা পাচ্ছে, তাদের ভাইরা পাচ্ছে, বোনরা পাচ্ছে, আমি পাই না। আমার ভাই বোন কেউ আমরা লটারিতে পারি না, তারা এমনি যাচ্ছে, লটারি পাই না। তো মাকে বললে মা তো সবসময় ওই চিন্তাই করে, হারে আমার মেয়েটার কি হবে, কি হইলো এই। আর আমার দিবানিশি কোনো ভাইয়া কাজ নেই, শুধু ওই একই, ওরে কোথায় নেব, ওরে কি করব, ওদিকে মেয়েটা হচ্ছে বড়, মেয়েকে কি করব, এই করে করে মেয়েকে আমি ই করলাম যে বাবা তুমি দেখো তো বিয়ে দেব তোমাকে। প্রথম তো তেলে বাগুনে চেচ্ছে, কোনো মতেই পারলাম না। ওর বাবাকে খুব ভালোবাসতো সে, বাবা ভালোবাসারই লোক, তারে ভালো না বেসে কারো উপায় নেই, সোজা কথা। তাকে ভালোবাসতেই হবে, আপনিও বাসবেন। বাহ, বিউটিফুল। আমার কথা হলো যে আপনি পাশ দিয়ে একটা লতা পাতা, একটা শিয়াল গেছে, সেও বলবে ভদ্রলোক ভালো, মানে ওর জবান খুলে দিলেও বলবে এটা। তো এখন ভাইয়া ওর বাবাকে ভালো না বাসার কোনো কারণ দেখি না। আমি মনে করি আমাকে ভালোবাসছে সে, এটা আমার জীবন ধন্য, আমার মার দোয়া আমি মনে করি। কারণ মার তো দোয়া করে সবার জন্য, ভালো মন্দ। আর ছোট সেই সময় তো আমি শান্তশিষ্ট ছিলাম, আমি মার দোয়া পেয়েছি। তো যাই হোক, এখন ওর বাবাকে বললাম যে দেখো আমরা একটা কাজ করি, 2টা বাচ্চা নিয়ে টেনশন, আমি তো পারি না, আর তুমি যদি ঢাকার বাইরে না থাকো আমিও তো সংসার চালাতে পারবো না, আমাদের তো ওরকম নেই, তাইলে আর দেশের জমি জমা বিক্রি করে আনাও তো ভালো লাগে না। তুমি একটা কাজ করো,
ওই মেয়েটারে আসো তো বিয়ে দিই। ওকে, আমার বোনদের সাথে বুদ্ধি শুদ্ধি করে আমি চিন্তা করলাম যে আমার ফ্যামিলিতে আসলে আমার ভাই বোনরাই আমার, তার মানে নেই। তো আমার চাচাতো ভাইয়ের ছেলে আবার বাইরে থাকে, আমার ভাইও বাইরে থাকে। ওরা আবার দেখছে লন্ডনে আমার ভাই ওই ছেলেটাকে দেখে পছন্দ হয়েছে, পড়াশোনা করছে। তারপরে আবার পাশে থাকে, পাশের ফ্ল্যাটে ভাইয়া, ও দেখে তারপর ফ্রান্সে সেটেল হয়েছে। আমার ভাই আবার ফ্রান্সে বেড়াতে গেছে, দেখছে ছেলেটা খুব সুন্দর। ওই ছেলের একটা কাহিনী আছে খুব ছোটবেলায়, সেটা পরে বলেছে আমার হাজবেন্ড, এটা পরে বলি। ওইটা বলে কি এদিক থেকে প্রচুর, আমি যখন বললাম প্রচুর প্রপোজাল আসা শুরু হলো। আচ্ছা, একদিকে ওর বাবা ভালো চাকরি করে, সে তার তো উন্নতি হচ্ছে, এখন সে আবার ফুড কন্ট্রোলার হয়ে গেল ইতিমধ্যে বাহ, আস্তে আস্তে। তো ভালো চাকরি করে, ঢাকায় বাড়ি আছে, মেয়ে সুন্দরী, বা মা মোটামুটি শিক্ষিত। এখন একটা ভাই, কিন্তু চিন্তা করলাম কি যে এই ভাইয়ের কথা শুনলে যদি না হয় বিয়ে কি করব, কিন্তু লুকাবো না। কিন্তু মনের মধ্যে মাঝে মাঝে উকি দিত যে একটু লুকাই। ওকে, তো যাই হোক, এরকম করে করে যখন কয়েকটা প্রপোজাল একদম কাছাকাছি, এর মধ্যে আমার ওই ছেলেটা পছন্দ হইলো সবার। আচ্ছা, আমার চাচাতো ভাইয়ের ছেলে ফ্রান্সে থাকে। ও ভাইয়া বলল যে দেখ, ছেলেটা আমাদের কাছের লোক, ও খুব ভালো, আমি ওকে দেখছি, আমাদের বংশেরই ছেলে। তো ওর বাবা কি করলো, ওর বাবাকে বলার সাথে সাথে সে বললো যে আমি এখানেই দেব। মেয়ে ছিল অন্য জায়গায়, একবার তারে রাজি করাইছি, এখন আবার এই জায়গায়। এখন আমি বলছি আমি তো বলতে সাহস পাবো না, তুমি বলো। তো ফোনে বললো মা তুমি একটাই দেখো, মানে ওরা আসলো একভাবে, মানে যে কোনো একটা ধরে আমার কাছে আসলো। তাদের ক্যান্টনমেন্টে বাড়ি, তা বাসা করছে আর কি। তারা সবাই ওইখানে থাকে, কেউ বাইরে থাকে, কেউ এদিকে চাকরি করে, কেউ টোবাগোতে। ওরা 5 ভাই 2 বোন। তো ভাবি যে আমার চাচাতো ভাইয়ের বউ, আপন। তো কিন্তু যোগাযোগ নাই তেমন। তো বললো কি যে ওরা আসছে, আমাকে ধরছে। আমি বলছি আমি তো মেয়ে বিয়ে দেবো, কিন্তু ওই আবার 14 বছর পরে আমার ভাই আমেরিকা থেকে আসছে, তার আবার গ্রিন কার্ড পেয়ে গেছে, কার্ডের জন্য আসতে পারলো না। ওই যে 1/11 না হলো আমাদের দেশে, ওই সময়। তখন আমার ভাই বললো জি করছে, এই ঠিক আছে বিয়ের ইটি হইলো, ওর মেয়েকে রাজি করবো কিভাবে এখন। তারপর ওর বাবা বললো মা তুমি এক কাজ করো, ছবি আছে টেবিলে, দেখো। রাজি হয় না মেয়ে, পরে ওর বাবা ওর বান্ধবীকে দিয়ে দেখায়, ছেলে দেখে মেয়ে যত লিস্ট দিছিল আমার কাছে, ফরিদপুর বিয়ে হবে না, বরিশাল বিয়ে দেবো না, ফরিদপুর বরিশাল বাদ, এই লম্বা হইতে হবে, সুন্দর হইতে হবে, সব ঠিক আছে, খালি ফরিদপুর হয়ে গেল। আমি কি করবে, ফরিদপুর পছন্দ। ওকে, আচ্ছা দিলাম বিয়ে, মেয়ে 3 মাসের মধ্যে মেয়েকে ফ্রান্স নিয়ে গেল। আচ্ছা, টেলিফোনে বিয়ে হলো, তাদের দেখা হলো প্যারিস এয়ারপোর্টে। ও ভেরি ইন্টারেস্টিং। এখন কথা হলো আমার ওইখানে আমার ভাবিরা আসলো, কানাডা থেকে এরা আসলো, তারা তাদের বাসার ঘরটা করে টরে তারা বিয়ে দিল, কিন্তু মেয়ে গেছে একাই ভাইয়া, মেয়ে গেছে এখান থেকে একা। এই গেল, আমি নামলাম এরে নিয়ে এখন ফ্লাইটে, যে যা ওরে তো বিদায় করলাম, এরে দেই এইখানে, যে বলে ওইখানে একটা আছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, যাই সেখানে মোহাম্মদপুরে দৌড়াই, মগবাজারে একটা আছে, ওইটা দিলাম। ওইখানে গিয়ে যা অবস্থা দেখলাম, আমার কোনো মতে মনে হলো না। এসে বাসায় বললাম, পরে বললো না ওইখানে দেবো না। দিলাম নর্মাল স্কুলে, ওইখানে হলো নানান সমস্যা। এখন স্কুল দিলাম পার্ট একদম বাদ। বাসায় কম্পিউটার আমার মেয়ের ছিল, কম্পিউটারে আমি মেয়ে গোল্ডেন A+ পাইলো, কিন্তু ইন্টারমিডিয়েট। ভেরি গুড। তারপরে বিবিএ তে ভর্তি করছিলাম জাহাঙ্গীরনগরে। আচ্ছা, ওই সময় বিয়ে শাদী হয়ে গেছে? ওই সময় দিয়ে দিলাম। পরে ফ্রান্সে গিয়ে পড়াশোনা করেছে? পরে ওখানে ডিপ্লোমা করছে, অনেক মেয়ে খুবই ব্রিলিয়ান্ট, আর বাবার মতো মাশাআল্লাহ। তারপরে ওখানে অনেক ডিপ্লোমা, মানে গ্রাজুয়েশন করে নাই, ডিপ্লোমা করছে অনেকগুলিতে। তারপরে ভাষা, সে তো মানে ওই যে বাংলাদেশে 3 মাস ছিল, সে মানে জামাইয়ের চেয়ে আগে তার ভাষা এখন বলে মা আসে। আর আল্লাহ রহমতে জামাই খুব ভালো, মা শাশুড়ি বলতে সে অজ্ঞান, এবং এই আজকে 13 বছর বয়সে পড়েছে শাশুড়ি হওয়ার আমার, সে আমার কোনো ত্রুটি এ পর্যন্ত খুঁজে পায়নি। মাশাআল্লাহ, খুব ভালো। যাক, এখন কথা হলো ভাইয়া, ওকে নিয়ে দৌড়াদৌড়ি করতে 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 একটা টাইমে আমি স্কুল সব বাদ দিয়ে দিলাম ইসে 10-12টা স্কুল, তো না আরো বেশি হবে, দিলাম কম্পিউটার ট্রেনিং একটা আমার পাশে দিয়ে আসলাম, ভর্তি টর্তি করে 7,000 টাকা কোর্স দিলাম। জানি তো কি আর কোর্স করবে, তারপর দেওয়ার পরে সে একদিন ক্লাস করলো, আমি নিয়ে আসলাম, পরের দিন দেখি কান্না করতে করতে আসছে। কি হয়েছে মা, গুনাহ কি, ভালো না মন্দ? গুনাহ। আমি গুনাহ বুঝতে পারছি, গুনাহ ভালো না। মা তাহলে তুমি আর বাবা গুনাহটা করলা? এই প্রশ্ন আপনাকে করেছে আমার ছেলে।
ও আসলো, গেটে ঢুকেই বলল, মা গুনাটা তুমি আর পাপা করলা কেন? বুকে জড়াই ধরলাম। কি হয়েছে বাবা? বললো, মা আমাকে একজনে বলছে ওর বাবা মা কি যেন গুনাহ করছে, তার ফল। ভাবছিলাম ভাইয়া চোখে পানি আনবো না, কারণ আমার আজকে এত সুখের দিনে আমি আর সেই দুঃখের বা কষ্টের কথাগুলো আমি বলতেও মানে বলবো বলেই আসছি, কিন্তু আমি চোখে পানি আনবো না, কারণ আমার এখন অনেক সুখ, আমি সব ভুলে গেছি। আপনি বলেন, কারণ আমি জানি বাংলাদেশের অসংখ্য মাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়। সমাজে আজকে একটা এই ধরনের, আমি মনে করি আমাদের ওই যে প্রতিবন্ধী শব্দটা ইউজ করি, আমাদের এই সমাজের এই যে চিন্তাটা, এই জায়গাটা প্রতিবন্ধী, এবং এই জায়গাটা একটা কোষের মানে থাপ্পড় দেওয়ার সময় এসছে। কারণ বাবা মাকে আপনি তো ফাইট করেছেন, আমি এরকম গল্পও জানি যে সমাজের অনেক উঁচু তলার লুকায় রাখে। আপনি যেটা মনে আছে, একটু আগে অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমাকে বলছিলেন গল্পটা, লুকায় রেখেছে, পরিচয় দেয় না। এবং এটার জন্য বাবা মাদেরকে দোষ দিয়ে লাভ নেই, কারণ যারাই বের হন ঘর থেকে তাদেরকে প্রথম যে কোশ্চেনটা ফেস করতে হয়, কোনো সন্তান যদি এভাবে দুনিয়াতে আসে, নিশ্চয়ই বাবা মায়ের কোনো দোষ ছিল, যে কারণে আল্লাহ শাস্তি দেওয়ার জন্য এটা দিয়েছে। এটা যে কত বড় গুনাহের কাজ, এই কথাটা বলা, এই চিন্তাটা যারা করেন তারা যে আসলে বুদ্ধিগতভাবে কি পরিমাণ প্রতিবন্ধী, এটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ মাফ করুক। তো তারপরে কি হলো? এখন আমি ওকে জড়াই ধরে ভিতরে এসে বললাম, আসো এদিকে আসো, কোনো অসুবিধা নেই। তো ও তো আর অনেকক্ষণ মনে রাখতে পারে না, একটা জিনিস তো ধরে রাখে না, ও খেলায় মেতে আছে। কিন্তু যা হবার তা তো আমার হচ্ছে, যে এই তো আমার শুরু হলো, ছেলে বড় হচ্ছে, তখন বয়স তো বাড়ছে, সে কি করব, আর কত এরকম বাইরে যাওয়া হলো না, আমেরিকা হলো না, তাহলে কানাডায় চেষ্টা করি, তা না হলে কোথাও বিদেশে চেষ্টা করি। মেয়ে আবার অনেক চেষ্টা করছে বাইরে যাওয়ার। আমি মালয়েশিয়া ট্রিটমেন্টের জন্য গেলাম ওরে নিয়ে, সিঙ্গাপুরে গেলাম, ইন্ডিয়া আবার গেলাম ওরে নিয়ে, চেন্নাই, ভেলোর। ভাই আসলে কোনো কাজ হবে না, কাজ নাই, এর কোনো ট্রিটমেন্ট নাই। এখানে হলো ট্রেনিং তাদেরকে, কিন্তু ট্রেনিংটা দিবে কে? কথাটার উচ্চারণটাতে হচ্ছে না। এ কি জিনিস, এটা কি, অসুখটা কি? প্রতিবন্ধী তো কোনো অসুখ হতে পারে না। এর একটা তো অবশ্যই, এখন যেমন যেটা এনডিডি, নিউরো ডেভেলপ ডিসঅর্ডার, এএসডি, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এডিএসডি, এটাও অটিজম স্পেকট্রাম হাইলি ডিসঅর্ডার। এরকম এগুলো ওর আপাতত ভালো করে যে আমাদের প্রেসিডেন্ট তো মানে এই এগুলাতে আমাদের বাংলাদেশে এনডিডির মধ্যে উনি প্রধান, ওর চেয়ারম্যান যে সাজিদুর রহমান ড্যানি বিটিসির। তো ভাইয়া কি করলাম, ঘরেই এখন রাখা শুরু করলাম, আর কিছু দেব না কোথাও, যা ঘরে বসে খেল, লাখ টাকার সেই কম্পিউটার দিয়ে গেমস খেলা, আর প্রতিদিন আমার এতগুলি সিডি কেনা, এই সিডি ভালো না, এটা সেভ হয় না, আরেকটা আনো, এই উত্তরা দৌড়ানো, আইডিবি দৌড়ানো, এই হয়ে গেল আমার কাজ। গেমস এই খেলবে। আর আস্তে আস্তে বড় তো হচ্ছে, সেটাও বুঝতে পারলাম যে সে বড় হচ্ছে। ওর বাবা হঠাৎ করে অসুস্থ হলো, আমাকে বলে না, একা একা ডাক্তার দেখায় সে, কিন্তু যখন পারে না তখন ল্যাব এইডে ডাক্তার দেখালো। ল্যাব এইডে ডক্টর লুৎফর রহমান সাহেবকে দেখালো, না তার অ্যাসিস্ট্যান্টকে। লুৎফর রহমান সাহেব তো সার্জারি করে, তারপরে এনজিওগ্রাম করানোর পরে তার হার্টের যে একদম করোনারির যে মেইন ইটা, ওইটা 75%, আর 4-5টায় হলো 60-70 এরকম ব্লক। এখন আমাকে বলে কিছু না, আমি বলছি কি না, তার আগে যখন টেস্ট করছে তখন বলে কিছু না, কিন্তু আমি দেখতেছি তার কোলেস্টেরল হলো 252, আর টিজি যেটা সবচেয়ে যে খারাপ এটা, সেটাও 282 না কত এরকম। তো আমি কিছু অনুমান করছি, কোথাও যাওয়া লাগে নাই। তা আমি আমার মতো করে বললাম যে দেখো ডাক্তার দেখাও, আমাকে ফাঁকি দিয়ে তো লাভ নাই, শরীর তো তোমার বাইরে যায়। একদিন হিট স্ট্রোক, বলে কি হিট স্ট্রোক করছে, বাসে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমি তোমার হিট স্ট্রোক না, তোমার হয়েছে, তোমার হার্টের প্রবলেম। তারপরে এনজিওগ্রাম করায়, ওইটা সে এনজিওগ্রাম করানোর পরে একদিন ইসে রাখে তো আইসিইউতে। আমি আবার বললাম কি সিডি নিয়ে আমি আর আমার ছোট বোনের জামাই চলে গেলাম লুৎফর রহমান সাহেবের কাছে। উনি বললো যে এই অবস্থা, তাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি করেন, অপারেশন করতেন। তো সে সময় চায়, তার কাজ আছে অনেক, সে তখন কালিয়া করে ডিস্ট্রিক্ট কন্ট্রোলার অফ ফুড।
তারপরে সে খুঁজে পায় না, তাহলে মেয়ে বললো কি পাপার যখন এই অবস্থা, মেয়ে দিক দিয়ে আবার বেবি হবে, পাপার যখন অবস্থা, এরপর মেয়ে একবারে ঘুরে গেল, নাতির 11 মাস বয়স, জি প্রথমটা। জি তো বললো যে মা ই করো না, বাবাকে ও শুনলো, বাবাকে হয় সিঙ্গাপুর না তো বামরুনগড়াতে নিয়ে যাও, আমি টাকা দেবো, এটা বিয়ের সম্পূর্ণ আমার। তো বললো যে ঠিক আছে, ওর বাবা শুনে টুনে আমার কাছে বললো আচ্ছা ঠিক আছে। সে আমার বোন থাকে ধানমন্ডি, আমার ইমিডিয়েট বড় বোন, তাকে আমার বোনদের সবাইকে সে রেসপেক্ট করতো, সে ওই বোনকে খুব ভালোবাসতো, বড় আপাকে ভালোবাসতো। বড় আপা নাই, সে আমার ওই বোনকে বলতেছে যে আপা আমি গেলে তো ও আর আমি দুইজন, আর এখানে থাকলে আপনাদের পাবো। আপা আমার নয় যে অনেক হসপিটাল ভাল লাগে না, নোংরা, এটা ভাল লাগে না, মানুষ বেশি, হ্যান ত্যান। আপা আমার না কলিগ কয়েকজন বা তাদের আত্মীয় স্বজন স্কয়ার হাসপাতালে ডাক্তার অমুক আসছে ইন্ডিয়া থেকে, ওর হাতে প্রায় 200 জন অপারেশন হয়েছে, সবাই সাকসেস। তো আপা ই করি, ওই ডাক্তার দেখাবো। তো আমাকে আমার বোন বললো কি তুই ওর ই নিয়ে পিড়ি করিস কেন, বিদেশ নিয়ে? আমি তো করি না, মেয়ে করে, আর এখন সমস্যা হলে তো আমাদেরই হবে, ভুক্তভোগী আমাদেরই। আমি কি করবো, আমার এই ছেলে মেয়ে দূরে, আমি তারে নিয়ে দৌড়াদৌড়ি করবো, বলে কি তোর দৌড়াদৌড়ি লাগবে না, আমি ডাক্তার দেখাবো। সে ডাক্তার দেখাইলো, তা ডাক্তার মনে করছে ওই আমার বোনই, তার ওয়াইফ মনে হয়, বলতেছে আপনার হাজবেন্ড ই চায়, আমার বোনকে বলে সময় চায়, তার সময় দেয় কে? সময় তো আল্লাহ দিবে না তাকে। সে এই মতো বলছে, ঠিক আছে। তা আমাকে বললো আমার বোন, সে আর বলে না, একটু নিঃশ্বাস নিতে কষ্ট হইতো, হাঁটায় কষ্ট হইতো, আমাকে বলতো না, আমাকে দেখলে বলতো কিছু হবে না, কিছু হবে না, কিছু হবে না, কিছু না। আপনার ছেলে বলতো? আমার হাজবেন্ড। ও হাজবেন্ড আপনাকে সব সময় সাহস দিত? হ্যাঁ, কিছু হবে না, কিছু হয় নাই, মানে সে লুকায় রাখতো, কিছু হয় নাই। তারপরে যাই হোক, কি আর করা, আমি ভাইয়া তার মানে একদিকে তো ভালো মানে রাগ ওঠে, রাগারাগি করি, আবার ভাবি রাগ করে লাভ কি, আরো বেশি কষ্ট পাবে, তাহলে ঠিক আছে দেখি আমার কি আছে কপালে। তা আমি যেখানে সে ই করে মানে তার চাকরি, তার যে অফিসার, আবার তাকে ফোন করলাম, করে আমি বললাম যে স্যার এরকম তো আমার হাজবেন্ডের এই অবস্থা, তার এত পার্সেন্ট এখন সে তো নেয় না, ছুটি নেয় না। তাহলে বললো যে কোরবানি ঈদের পরে আপনি করেন, যে কোনো একটা কোরবানি ঈদের পরে ছুটি নেন, ছুটি নিয়ে আপনি অপারেশন করায়। তখন সে ঠিক আছে, তারপরে সেও বললো যে আচ্ছা রাজি, ঠিক আছে। সে ডিসেম্বর মাসে কোরবানি ঈদ তখন হয়ে গেল, অপারেশনের জন্য রেডি হলো স্কয়ার হাসপাতালে। আচ্ছা, স্কয়ার হাসপাতালে হাসপাতালে 3 তারিখে এনজিওগ্রাম করার পরে 5 তারিখে অপারেশন করলো। অপারেশন করার পরে আমাকে বললো 3টার সময় আসেন, খালি আপনারা একটা রুম নিবেন। আমি আবার 7,000 টাকা 5,000 টাকায় রুমে টুইন বেড শেয়ার করতে হতো। আমি বললাম না, 7,000 টাকার নেই, মানে শেয়ার করবো না, তোমার ইনফেকশন হবে। তো ওনারা বললেন কি যে আপনারা এক কাজ করেন, আসলে ছেড়েই দেন, কারণ 5 দিন তো আমাদের আন্ডারে থাকবে, তারপরেও লাগতে পারে আইসিইউতে থাকা, তার চাইতে আপনারা ছেড়ে দেন, আবার নতুন করে রুম নিয়েন, রুম অ্যাভেলেবেল। ওকে, আমরা সব নিয়ে আমার বোনের বাসায়, আমি আবার খিলখাতে একটু দূরে, আমার বোনের বাসা ধানমন্ডি, এক বোনের বাসা শেওড়াপাড়া, মায়ের বাসা শেওড়াপাড়া। ইতিমধ্যে আমার মা মারা গেছেন, আমি আর বলিনি ওইদিকে আর যাবো না, কারণ আমার যেখানে এটা মূল কাজ ওইখানে আসি। তো এরপরে কি হলো, আমার হাজবেন্ড 5 তারিখে, ডিসেম্বরের 5 তারিখে আমাকে খবর দেওয়া হলো। তখন ছিল মহরম, আমরা ইফতার করে কেবল বসছি, আমি দেখি অনেকগুলি ফোন আমার TNT থেকে। তা আমি আবার ওখানে ব্যাক করলাম, কি হলো, আমি শেওড়াপাড়াতে আমরা সব বোনরা ইফতার করতেছিলাম মহরমের, তখন 9ই মহরম। তখন বললো যে আপনার ছেলে মেয়ে নিয়ে আসেন। আমি ছেলে মেয়ে তো বাইরে, ছেলে মেয়ে নিয়ে আসবো কেন, আমার মনেও আসে না। তারপরে আমি সেই খাবার দাবার খেয়ে একটু নামাজ পড়ে, ওই সময় ফোন আসছিল, তো ওদেরকে সব রেখে আমি বললাম কি কপালটা পুড়লই নাকি, এটা বলে আমি বের হয়ে গেলাম। তার আগে তো মানে হাসপাতালে ভর্তি হইলো, আমরা যাওয়া আসা আছে, ও গেল, আগের রাতে বিদায় হইলো, সব এগুলার বাদ এখন শেষ মুহূর্তে যেটা, সেটা সকালবেলা সে নামাজ পড়ছে, জিকির করছে, সে তার হাসপাতালে ভর্তি করছি পরে তার দেখছি আমি নুরানি চেহারা, কি বলে তাকে, মনে হয় ফেরেশতা এসে বসে রয়েছে এরকম। সারা রাত জাগলাম আগের রাতে। তারপরে সে যখন ওই যে ওটিতে চলে যায়, আমার হাতখানা ছেড়ে, আমরা সবাই আছি, হাতখানা ছেড়ে চলে গেল ভিতরে। তারপর আমাকে বললো 3টার সময় আসেন, ই করবো। তারপরে ওই যে ওয়ান টাইম ইউজের যে কাপড়গুলি পরায়, ওইগুলি 80 টাকা দিয়ে কিনে আমি ভিতরে ঢুকলাম। ঢুকে দেখি আমার হাজবেন্ডের মেশিন টেশিন সাইড দিয়ে তো চলতেছে। তো আবার সেই 7টার সময় কেন ফোন করলো, আমি তো ভালোই দেখে আসলাম, বলতেছে ছেলে মেয়ে নিয়ে আসেন। গেলাম ভাইয়া, তারপরে আমাকে বলে আপনি একা আসছেন? আমি বললাম হ্যাঁ।
তো বলে যে আমার আবার সে সবসময় সাজগোজ পছন্দ করতো, আমি আবার সে তার পছন্দের একটা শাড়ি, তারপরে খুব গয়নাগাটি পরে টরে আমি গিয়ে ছোট বোন বাইরে, আমি গিয়ে সামনে দাঁড়ায় মনে মনে বলি, এই তো চোখ খুলে দেখলে বলবা যে দেখো অপারেশন করতে চাও না, এখন কেমন হলো, মানে এটা আমি মনে মনে বলতেছি। তা আমাকে নার্স বলে কি আসলে উনি এখন তাকাইতে পারবে না, আপনি রাতে 11টার সময় আসেন। আচ্ছা, আমার বোনের বাসার পাশে, আমি রাতে 11টায় আসতে পারবো। আর আসবো কি, ওই সময় তো শুনলামই, তখন 3টা বাজে, আর ওই সময় তো শুনলাম আসেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। গেলাম পরে ওই অবস্থায় সাজাগুজো, আমি ওই অবস্থায় আমি ইফতার করছি। তখন আমাকে বলে কি আপনি ছেলে নাই কেউ আপনার সাথে? আমি বলছি, না আমার ছেলে তো বাসায় অন্যরকম। আর কেমন আপনার সাথে কোনো নেই? আছে দেওরকে ফোন করলাম, ওই যেই দেওর আমার বিয়ে দিল, ও ওই খিলখাতে, ওরে ফোন করলাম যে ও থাকে লেক সিটি কনকর্ড, আমি থাকি আরেক সাইডে। তা আমি বললাম, ইসমাইল তোমার ভাইয়ের অবস্থা ভালো না? একটু আগে শুনলো অপারেশন সাকসেস, এর মধ্যে আবার বলে ভাইয়ের অবস্থা ভালো না, আসো। সেই দিন ছিল ঢাকা শহরে জ্যাম ভাইয়া জ্যাম, মানে প্রচন্ড জ্যাম ছিল। তার 3 ঘন্টা লাগছে ওইখান থেকে স্কয়ার হাসপাতালে আসতে। আমার বোনরাও শেয়ারাপাড়া থেকে আসছে 2 ঘন্টায়। তা আমি একটা সিএনজি কি জানি কি মনে করে, মনে হয় তখন ইফতার করতেছিল সবাই, মহরমের রোজা তো থাকি, আমি ওই সিএনজিটায় চলে আসলাম। এসে নিচে আসি, তখন আবার ফোন করছে আমাকে, আসেন না কেন? তারপরে আমি কি করব, আর ওইখানে এসে শুনলাম এমসি কি অবস্থা বলেন না, বলে কি না এমনি ওনার ফল করছে, কি জানো প্রেশার। আমি কিরকম এখন বলেন তো, কি চান্সটা কি? আমার না ওইসব মনেই হয় না, খারাপ কিছু মনেই আসে না। সে বললো যে 50-50 চান্স। আমি 50-50 চান্স মানে কি? বলে আমি ডাক্তারের ধরলাম, কলারটা ধরলাম, 50-50 চান্স মানে কি? তো বলে যে না, মানে আমরা তো চেষ্টা করতেছি। আমি কি চেষ্টা করেন আপনি? মানে আমার ওই জিনিস আসেই না যে সে দুনিয়ায় থাকবে, ওইটা মনেই হয় না। কেন মনে হয় না আমি কিছু বুঝি না। অন্য সময় তো মনে হইতো, এখন মনে হয়। এর মধ্যে আমার বোন আসলো, দুলাভাই আসলো, দেওরেরা খালি ফোন করতেছে, ভাবি কি অবস্থা কি অবস্থা? আমি বলতেছি ভাই ডাক্তার তো এই বলে আসতেছি, ভাবি জ্যাম, মোটরসাইকেলে উঠি একবার, সিএনজিতে উঠি একবার, ভাবি এসে। এর মধ্যে লোকজন হাসপাতাল ভর্তি গেল, অফিসের লোকজন খবর পেয়ে গেল। আমার বোন আসলো, বোন সবাই কল দিতেছে, অবস্থা সবাই শুনলো ভালো। এখন আবারে আমি বসে আছি জাস্ট ছোট একটা রুম ওইখানে, এর মধ্যে সবাই পরে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আমি বলি যে মনে হয় পাশের কেউ মারা গেছে, আমাদের পাশের বেডের কেউ মারা গেছে। তো আমার বোন কি করলো, তার গায়ের বোরখাটা খুলে আমার গায়ে পরাই দিল। আমার এক বোন আছে, আমার বড়টা, সে আবার এক মাদ্রাসার টিচার, আর খুব ধার্মিক, খুব মানে সই একদম, মানে সবকিছু খাস পর্দা করে চলে। সে আমার তার বোরখাটা আমার গায়ে জড়াই দিয়ে বলল এটা পর। আর ও আমার পাশে বসা, ওরে নিয়ে আসলাম আমার দুলাভাই। তা আমি বললাম কি হয়েছে তন্ময়? ও তো বুঝবে না। তারপরে বোনকে বললাম এই করে ভাইয়া। তারপরে বুঝলাম যখন হাসপাতালে তার ভাইস্তারা আসলো, কোথায় ছিল সবাই আসলো, আমাকে ধরতে আসে। আমার বোন ধরতে দেয় না, আমার বোনকে টাচ করবেন না কেউ। আমার দেওর এসে ধরে, আমার ভাসুরের ছেলেপেলেরা সব বলছে না কেউ আসবে না, আমার বোন আছে ওইটে। আমাকে নিয়ে যায়, আমি হাঁটতে এদিক যাই, একবার নিয়ে যায় কেউ ওই দিকে। আমি কিচ্ছু সেন্স নাই। আমার কাছে এখনো মনে হয় যদি আমাকে ওই দিনটায় যেতে পারতাম, তা আমি একটু রিয়েলাইজ করতাম যে আমার কি হয়েছিল। আমার হাজবেন্ড মারা গেল, আমি কেন কান্না করি না, আমি কেন এমন হয়ে গেলাম। তারপরে 12টার আগের মনে হয় বাসায় একবার নিচের থেকে বলল যে মেয়ে হঠাৎ করে ভাগ্নিকে ফোন করতে গিয়ে মেয়ের কাছে চলে গেছে ফোন। আমার বোন বলল যে আমার ভাগ্নি আবার আমার পাশেই থাকে, বলল যে জমি তোমার খালো নাই। এটা আসলে চলে গেছে ফ্রান্সে ফোন। সবাই তো এই অবস্থা। জি, আমার মেয়ে তো চিৎকার, ও খালামণি কি হয়েছে? সেই সাথে বলল পাপাকে রেখে দাও, তো তারে গোসল টোসল করাবে, ওই অবস্থায় আমাকে শেষ একবার দেখাবে। তা আমি শুধু তাকে দেখলাম নিচে যেখানে দিয়ে লাশ নেয় ওইখান দিয়ে, তাকে দেখলাম শেষবারের মতো, মনে হচ্ছে ঘুমায় আছে কোনো এক নুরানি ফেরেস্তা। শুধু এটুক বলতে পারছি, এটুক মনে আছে যে আমাকে ভেস্তে নিয়ে যাও। আমি তো যেতে পারবো না, আমার সেই গুণ নাই, তুমি অবশ্যই যাবা, তুমি আমাকে ভেস্তে নিয়ে যাও। এটুকু আমার মনে আছে, আর কিছু মনে নাই। আমি নাকি কি ধরনের কাজ করছি, আমি নাকি ভাত খাইছি, আমি কি করছি না করছি, পরে এগুলো শুনলাম।
শেওড়াপাড়া আসলাম পরে আমার বোন বলল, নীলু তোমার তো নাক ফুল খুলতে হবে। তা আমি বললাম নাক ফুল খুলে আমি নিজেরটা টান দিয়ে খুলে নাক দিয়ে রক্ত বেড়ে গেল, কানেরটা এমন করে টান দিয়ে খুলে ফেলে দিলাম, সে নে সব নিয়ে যাক, কি করবো। এই বলে ব্যাস ওই রাতে নামাজ কালাম পরে, মানে মধ্যরাতে আমার বড় বোন আসলো দেশের থেকে, আবার খবর শুনে। ওই যে বোনের কাছে আমি যে বললাম যে আমার ছোটবেলা মা দিয়ে দিল, ওই বোন আসলো, আব্দুল্লাহ ভাই আসলো। তারপরে আপাকে দেখেও কান্নাকাটি করি না, কিন্তু আমি রেডি করতেছি কাগজপত্র ওর বাবার, এই নিয়ে আমি ওই ডাক্তার কাছে যাব, যে আমার স্বামীর কি হয়েছিল, আসলে কি হয়েছে, ওটিতেই মারা গেছে নাকি আইসিইউতে। তখন আবার ভাবি কি লাভ, আবার কাগজপত্র রাখছি, কেউ জানে না আমি এগুলো করি। তারপরে দিন চলে গেলাম বাসায় খেল খেতে। তারপরে ওর বোন আসলো, আমার মেয়ে আসলো। মেয়ে আসার পরে তো এয়ারপোর্টে আমি আগেই গিয়ে বসে আছি, কাতার এয়ারলাইন্স 5:10 বোন নিয়ে বোরখা পরে আগেই বসে আছি। কোনোদিন বোরখা পরি নাই, বোরখা কষ্ট হয়, শীতের দিন ছিল বুঝতে পারিনি। ওইখানে ওই করলাম, মেয়ে আসলো, মেয়ে তো রাস্তায় পড়ে গেল। তারে সবাই মিলে ধরাধরি করে বাসায় উঠাইলো। বাসায় তো লোকজন ভর্তি, আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির তেমন তো কেউ নাই, ওই দেওরের বউ ছেলে মেয়ে এই তো গেল। এখন ওই যে ভাইয়া আসলে আমার মাথার মধ্যে এক জিনিস, আমি কি করবো ওরে নিয়ে, আমার সাপোর্ট তো চলে গেল। এখন তো আমি কোথায় যাব, ডানে না বায়ে। ওর বয়স কত তখন? তখন 13-14 বছর কেবল, মানে তার 15 এরকম হয় কিনা, 14-15 যায় যে ওর কিছু পরিবর্তন আসছে শরীরের। আমার নিয়ে কোথায় যাব, আমার আসলে মন কিন্তু এইটাই, আমি কি করব, আমি কোথায় যাব। মেয়েকে বললাম আমার নিয়ে যাও ফ্রান্সে, তা না হলে তো ও তোমার ভাইকে মানুষ পাগল বানাই দেবে, তার দেশে সম্পদ আছে দিবে না, এই নানান চিন্তা ভাবনা। আসলে আমি কানবো কি, আমার তো চিন্তা আমার ছেলে, আমার বড় সাপোর্ট চলে গেল। এখন আমি যা করব তাই সমস্যা। বয়সও তেমন আমার বেশি হইলেও ভয়ও লাগে, একটু নিজেকেও নিজের ভয় লাগে। গেলাম, তারপর ওর বোনটা আসলো, বললো আচ্ছা আস্তে ধীরে যা করি। আবার সে একটু সামলাইয়া বোনরা আসলো। তারপরে গ্রামে গেলাম, গ্রামে মাটি দিয়ে আসার সময় তাকে শেষ কবরে আর দেখতে দিল না আমাকে। চলে আসলাম আমি। আসার পরে সিদ্ধান্ত নেব কি হবে না হবে, কি করব ফিউচারে। একই কথা, ওরে নিয়ে ফ্রান্স যাব। তো এইখানে বহু চেষ্টা করলাম, কোনো মতে ফ্রান্স আমার হলোই না ভাইয়া। মেয়ের হয়, মেয়ে আমাকে করতে পারে, মেয়ে আমাকে স্পন্সর করতে পারে, বাট ওরে পারে না, ওরে দিবে না। আর যদি শুনে বুঝে যে অটিজম, মানে তখন তার অটিজম বুঝে না এই ধরনের, তাহলে তো দেবেই না ভিসা, যে তাহলে আরো আসবেই না। লন্ডনে ট্রাই করলাম, ভাইয়ের তাও হলো না। এই শুধু নেগেটিভ সিল হয়, আমার পাসপোর্ট ভরে গেল নেগেটিভ সিলে। এখন এরপরে হলো কি, আমি আর ঘরের থেকে বেরোই না, সবসময় বোরকা পরেই থাকি। এরকম করতে করতে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ি আমি, আরো সকালবেলা ঘুমাই, 11টার সময় উঠে গোসল করে আবার নামাজ পড়ি। জীবনের কাজা নামাজগুলি পড়তেছি, কোরআন শরীফ পড়ি। ওরে নিয়ে ও মাদ্রাসা, একবার মাদ্রাসা যেতে পারে, মাদ্রাসার হুজুরদের সাথে খুব ভালো সম্পর্ক হলো, ওরা আদর করে। ও আসে মাদ্রাসা থেকে, নামাজ কালাম। মেয়ে তো চলেই গেল 22 দিন থেকে। আর ওইখান থেকে কিছু কিছু বলে, এটা করো এটা করো এটা করো। আচ্ছা, এরপরে অনেক লোকজন আসে আমার কাছে, ওর বাবার বন্ধুরা, যে ভাবি আপনি একটু যদি না বের হন তাহলে আপনি কি করবেন, পেনশনের টাকা কিভাবে পাবেন। আমি সে আল্লাহ দিবে, বলে আমাদের সাথে তো আপনার কাজ হবে। আমি পুরুষের সাথে দেখা করবো না। এরকম করে ভাইয়া 3 বছর 4 বছর কেটে গেল। মানে পেনশনের টাকা মাকা কিচ্ছুর জন্য না, সবই পেয়েছি। আচ্ছা, আল্লাহর অশেষ রহমতে ঘরের মধ্যে বসে 1 বছরের মধ্যে সব পেয়েছি, মাশাআল্লাহ। এখন আমি কি করব, ওই গেলাম আমরা হুজুর লাইনে। এখন কি হলো, সেই ছেলে ভোর রাতে উঠে একবার এদিক হাঁটা দেয়, একবার ওদিক হাঁটা দেয়। কি হয়েছে, তারে ডাকে, আসো তন্ময়, তোমার না হইলে এখন আমাদের নামাজ হবে না। ভাইয়া আমি পড়লাম এখন এই কোন বিপদে। তোমার না হলে নামাজ হবে না মানে? হুজুররা ওরে ডাকে, তন্ময় তুমি আসো, তোমার না হলে নামাজ পড়া হবে না। আচ্ছা, এটা কি হুজুরে ডাকতো নাকি ও নিজে নিজে একটা অ্যাজাম্পশন? ও একা। ও আচ্ছা আচ্ছা। এখন বললাম কোন বিপদে ভাইয়া, মানে একটা আলাদা একটা ইমাজিন ওয়ার্ল্ডে ঢুকে গেছে একদম। মানে আমি কি বলি ও শোনে না, ও কি হয়ে যাচ্ছে দুনিয়া কিচ্ছু শোনে না, কোনো চাহিদা নাই তার, কিচ্ছু নাই। আচ্ছা, সে বললো যে আমাকে ডাকে, মা ওঠো, আমাকে ডাকে, দরজা খোলো। সারা রাত ওইভাবে বসে থেকে থেকে জাতীয় অধ্যাপক আমাদের ডক্টর হেলাল উদ্দিন সাহেব
সরোয়ার্দির, হুম ওনার কাছে গেলাম। উনি ওষুধ দিলেন, দেওয়ার পরে বাসায় আসলাম। পরের দিন আমার বোন, আমার ইমিডিয়েট বড় বোন, জীবনেও বাসে ওঠে না, কি কারণে যেন শেওড়াপাড়া জরুরি, ও বাসে উঠলো। বাসে উঠে শুনে কি এখানে একটা আছে, আগার গায়ে একটা মেয়ে সাজগুজ করে ফটোশুট করতে যাচ্ছে। ফটোশুট করতে যাচ্ছে আগার গায়ে, তো বলছে যে কি আপা, আর ওই বাচ্চাটাকে দিয়ে ভাড়া দেওয়াইতেছে, এটা করতেছে, মানে বাচ্চাটাকে দিয়ে সব কাজ করায়। তখন বলছে কি আপা এটা কোথায়, বলে কি নিউ ডিওএসএস মহাখালীতে ডি ব্লক একটা আছে, অ্যাডাল্টদের জন্য একটা ভোকেশনাল ট্রেনিং সেন্টার আছে, আমরা এখন এই মেয়ে নিয়ে এখানে যাচ্ছি আর এগুলো শিখাইতে। আমার বোন আসলো সোজা ওইখানে না গিয়ে আমার বাসায় এসে বলল কি নিল এরকম এরকম এরকম। আমার আর ওই দিন কাটে না ভাইয়া। পরের দিন সকালবেলা গেলাম ওইখানে, যখন পাড়া দিলাম ভাইয়া, ওখানে ঢোকার আগে বাড়িটাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম বললাম যে ডান পা দিয়ে ঢুকে, ওরেও বললাম ডান পা দিয়ে ঢুকো। হে আল্লাহ, আমি যত নামাজ পড়ি বা কিছুই হয়তো কবুল করেন নাই আপনি, আমার কোনোই সব নাই, কিন্তু আমার এই ছেলেটা তো মাছুম, ওর একটা ব্যবস্থা এখান থেকেই যেন হয়, আমি আর পারি না, কারণ আমার তো আসল যে শক্তি সেটা নাই। এখন টাকা পয়সা যাই থাকুক কম বেশি, সেটার চাইতে আমার যে শক্তিটা নাই, আমি এখন আর পারি না। ঢুকলাম, ঢুকে দেখলাম যে এক মহিলা বসা, তা বললাম আপা, সালাম দিয়ে বসলাম। মহিলাও বেশ, ওনার ছেলে পড়ে ওখানে ভোকেশনাল ট্রেনিং সেন্টারে। তখন আমি বললাম আপা এখানে কি অবস্থা কি? তো উনি বললো যে আপা আমার ছেলে আছে 14 সনে, এটা 14 সনের 15ই অক্টোবরে এটা হয়েছে, এই ভিটিসিটা চালু হয়েছে, আর আমি গেলাম হলো 16 সনের মার্চ মাসে 14 তারিখে। আর আপা বললাম অবস্থা কি? উনি প্রথম থেকে দিয়েছে। দেওয়ার পরে তখন আমি বললাম যে আপা এটার কি অবস্থা, সব শুনে উনি, আমার খুব ভালো লাগলো, নাইমা আপা, আমি ওনাকে খুবই রেসপেক্ট করি। বললো যে আপা আপনার, আমি বলছি আপনি কত সুন্দর আছেন আপা, দেখেন আমি কেমন হয়ে গেছি, আমি তো একদিকে ওর বাবা চলে গেল, তারপরে ওর চিন্তায় আমি শেষ হয়ে গেলাম আপা। বলে কি আপা আমি এরকম ছিলাম না 1 বছর আগে, কিন্তু এখানে এই প্রতিষ্ঠানে দেওয়ার পরে আমার ও চেহারা ফিরে গেছে। উনি বোরকা পরা, আমি শুধু চোখ বের করা আমার। তো গেলাম, ঢুকলাম ভিতরে, ওইখানে বসে যখন বসলাম তখন দেখলাম, বললাম কি যে এখানের কে কর্ণধার, যে উনি কে? তো বললো যে এখন আমি তার সাথে বাইরে বের হব। ওনারা আবার 11 সনে PFDA একটা ভোকেশনাল ট্রেনিং সেন্টার, প্যারেন্টস ফোরাম ফর ডিফারেন্টলি অ্যাবেল, আচ্ছা আচ্ছা, প্যারেন্টসদের জন্য একটা সংগঠন তৈরি করছে ওই সাজিদা আপা। ওনার ছেলে আবার ওই যে ওদের সাথে ওরকমই, তো সে আবার পড়াশোনায় ভালো, সে পড়াশোনা করে, তখন ও লেভেল পড়ে, তো ওইটাও করে আবার এই ভিটিসিতেও। তো আপাকে দেখলাম আস্তে আস্তে আসতেছে, উপর থেকে নামতেছে, আমার আস্তে নজরটা ওদিক চলে গেল, ড্যানি আপা নজরটা ওদিক গেল, দেখি নামতেছে, এদিকে তাকায়, একটু ময়লা, একটু টিস্যু পড়ে আছে, ওইটা তোলে, এখান থেকে এটা তোলে, একটু মোছে ওয়ালটা, এদিকে তাকায় ওদিকে তাকায়, কি কোথাও ঠিকঠাক আছে কিনা, স্যান্ডেল গুলো ওরকম আছে কিনা, নিচে নেমে নিজের স্যান্ডেল উপরে উঠতে হয় না, স্যান্ডেল পরে ওই স্যান্ডেলটা ঠিক আছে কিনা, সে সব ঠিকঠাক করে এদিকে এসে বলে নাইমা আপা চলেন, একটু দেরি হয়ে গেল। আমার সাথে আর কথা হলো না ওই দিন, ওনার কোনো রকমে সালামও দিতে পারলাম না, এত দ্রুত উনি চলে গেলেন। তো দেখলাম যে এত সুন্দর, এত লম্বা, এত সোবার, এত সফিস্টিকেটেড। আমার মনে হয় যে তন্ময়ের বাবা চলে যাওয়ার পরে আমার মনে হইল যে সবচেয়ে সুন্দর মানুষ আবার একজন দেখলাম আমি, এই একজন মানুষ দেখলাম আমি। তো আপা গাড়ি ড্রাইভ করে চলে গেল, কোথায় জানি আপার কাজ আছে, ওই মহিলা ওই সংগঠনের সাথে জড়িত। তো তখন তো আমি আর ওনার কাছে কিছু শুনলাম, পরে উপরে উঠলাম, উপরে ওঠার পরে ম্যানেজার সাহেবের সাথে কথা বললাম, যে ম্যানেজার আছে ওনার সাথে। তো বললো যে আপা আপনি শনিবারে অ্যাসেসমেন্ট হয় নাকি পরদিনই একটা ডেট দিল, বার মনে নাই, কিন্তু সামনে হলো ওই যে অ্যাওয়ারনেস দিবস 2 তারিখে, এপ্রিলের 2 তারিখে অটিজম অ্যাওয়ারনেস দিবস। 11 সনে ওইটা সাইমা আপা হোটেল শেরাটনে সোনিয়া গান্ধী আসছিলেন, ওই সময় এই অটিজম নিয়ে কথা হয়েছে। সাইমা আপা মানে হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, জি হ্যাঁ, আমাদের মাননীয় প্রাইম মিনিস্টারের ছেলে মেয়ে, উনি মানে আওয়াজ তুললেন এটা নিয়ে। উনি পড়াশোনা করেছেন ফ্লোরিডাতে, ওনার ওই সোনিয়া গান্ধী আসছিলেন, এই অটিজম নিয়ে কথা বলছে, সেইখানে ড্যানি আপা ছিলেন।
আচ্ছা। আরো কয়েকজন আমাদের যারা এই ধরনের এই নিয়ে কথা হয়েছে। এইখান থেকে ওনার মনে বুদ্ধি হলো যে প্যারেন্টসদের নিয়ে করি আগে, কারণ প্যারেন্টসদের শান্ত করা দরকার। True. এরপরে ওরে 15 দিন অবজার্ভ করে 1 তারিখে ভর্তি করলাম। 2 তারিখে গেল হলো অ্যাওয়ারনেস দিবস, প্রাইম মিনিস্টার প্রোগ্রাম ছিল ইসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, এখানেই হয় সবসময়। 3 তারিখ থেকে সে রেগুলার 7টা আমি দিয়ে যেতাম, ওরে 9টা থেকে ক্লাস হতো, আমি 7টায় চলে আসতাম আগে আগে জ্যাম ট্যামের ভয়ে। কিছুদিন যাওয়ার পরে দেখি কি ড্যানি আপা, আর আমি তো এখন মাঝে মাঝে ড্যানি আপার কাছে যাই, আর ওই আমার 2 চোখ দিয়ে খালি পানি, আমি খালি কান্না করে আমি কথা বলতে পারি না। একদিন দীপা আপা আর ড্যানি আপা বসে, প্রিন্সিপাল আপা আর ড্যানি আপা সাজদা আপা, যে উনি বসে আমার 3 ঘন্টা ধরে আমার কাহিনী শুনলো, আর আমি কান্নাই করলাম। তখন আপা কি করলো, ওরে কাউন্সিলিং এর জন্য দিল। আচ্ছা, শেওড়াপাড়া, ওইখানে আমার মায়ের বাসার সামনে, আমার বোনের বাসা, মায়ের বাসা, 2 বোনের বাসা, তো মা তো নাই। তো ওইখানে গেলাম ছুটির পরে, রাত 8টার দিকে মনে হয় কাউন্সিলর বসে, রেজিনা পারভিন আপা, ওনার কাছে গেলাম। এখন দেখি কি ওরে দেখে একটু সময়, আমার দেখে সেই রাত 12টা পর্যন্ত আমার সাথে কথা বলে। তখন আমি বললাম, আচ্ছা এই কোন কাউন্সিলিং, আমার সাথে কথা বলেন, আমার ছেলের না সমস্যা। তখন হাসে আর বলে কি, ড্যানি আপা তো বলে দিছে যে আপনার কাউন্সিলিং করতে। আসলে আমি কি করি কি না করি আপা বুঝতে পারছে। মানে আমি বলি আপনাকে একটা কথা, যে ভাইয়া মানুষ তো অনেক রকমই হয়, কিন্তু আমি কাউকে ছোট করে বলবো না, কিন্তু আপার মতো মানুষ ডাইনামিক যাকে বলে, সে আপনাকে দেখে রিড করতে পারবে। বলে না পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ মানুষ চেনা, কিন্তু উনি মানুষ চিনে ফেলে। হ্যাঁ, রিড করতে পারে। আর ওনার সবচেয়ে বড় গুণ ধৈর্য, সহনশীল। এতগুলি বাচ্চার মা উনি। আমি রাত যখনই হোক, আমি ফোন করলে সে ধরবে না ধরবে, ও ফোন করলে রাত 2টোয় ধরবে, অথবা মেসেজ দিবে বেটা কি হয়েছে। বাহ, আমি অবাক হয়ে গেলাম, আমি এই জায়গায় আল্লাহ আমাকে এনেছে, নিশ্চয়ই আমার মায়ের দোয়া, আমার স্বামীর দোয়া, হয়তো আমি এখানে আসতে পারি না। তো আমার কাউন্সিলিং 3-4টা সেশন হলো। হওয়ার পরে আমি বললাম যে পয়সা তো একটু সমস্যা আছে আপা, এখানে ভর্তি করলে, আমি এখানে ই করলো কি আমাকে আবার হাফ করে দিল, এরপরে ফুল ভর্তি হয়ে গেল। ও পারবে থাকতে 9টা 5টা, তা যেতে আসতে আবার তো 7টায় রওনা করি। এই আপার বাসা হলো উত্তরা 4 নম্বর সেক্টর, সিসেল চাইনিজ রেস্টুরেন্টটা মানে দেখছেন কিনা আমি জানি না, ওইটার পিছনে আপার বাসা। আচ্ছা, আপা আমাকে একদিন বলে, আপা ওকে আমার সাথে দিতে পারেন না? আমি তো মনে মনে ফুর্তিতে লাভ দিই 3টা। তা আমি বলছি হ্যাঁ আপা। তারপর বলে কি, তাহলে ওরে আমার সাথে দেন, আপনি আসার সময় নিয়ে আসেন, যেদিন আমি আসবো সেদিন ফোন করবো, আর যদি না হয় তাহলে আপনি নিয়ে আসবেন। তাই বলছি কি, আচ্ছা আপা আপনার ওইটা হবে না, আমি জানি সন্ধ্যার পরে আপনার, আপা রাত 10টা পর্যন্ত অফিস করে, নয়তো বিভিন্ন জায়গায় যায়, আপা এই বাচ্চাদের কাজই করে। তা আমি আর ওই বদারটা করলাম না, আমি নিয়ে আসি। আর এর প্রতিদিনই ভাবি কি, গেলেই হয়তো কোনো কমপ্লেন বলবে, এ বলবে, এটা বলবে, সেটা বলবে না, হাসতে 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 সে উপর থেকে নামতেছে। বাহ, একদম হাসি খুশি, তার চেহারা দেখেই বুঝতেছি যে তার সে সম্পূর্ণ চেঞ্জ। তারপরে সে যখন আসে, মা এটা হয়েছে, মা ওইটা হয়েছে, ওই বন্ধু এই করছে, মা এটা করছে, এটা করছে, ম্যাডাম এটা করছে, মা এই সেই, বাসায় আসা পর্যন্ত কান ঝালাপালা হয়ে যাচ্ছে। অফিসে এসে বসে, বাসে বসে আমাকে বলে, তখন একজনে বলে সমস্যা কি, বুঝতে পারছে হয়তো সে। তো আমি তাকে বলছি কি হয়েছে, বলে কি মানে সমস্যা কি, ও বলে কি সমস্যা, কোনো সমস্যা নাই, চুপচাপ বসে থাকেন। আমি অবাক হয়ে ওর দিকে তাকায় বলছি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার কাছে লাখ লাখ শুকর। মানে সে আবার ওভার স্মার্ট হইতে গিয়ে বুঝাইতে চাইছে যে আমি সবকিছু বুঝতে পারছি আপনার সমস্যা। ভেরি গুড, এক্সেলেন্ট। হ্যাঁ, এরপরে কি করছে, আমি ওই যে ইসে যেতাম, ভাইয়া হাজবেন্ড তো অনেক সুখ দিয়ে গেছে, তো মানে সেই বললে না যে হাতের তারাই করে ওই করে গেছে, বেশি কষ্ট করতে পারি না। তো ওই এসি বাসে যেতাম। তো যেতে যেতে একদিন শুনি কি অনেকের কাছে যে এরকম কার্ড হলে, জাতীয় পরিচয়পত্র, এই প্রতিবন্ধী পরিচয়পত্র হইলে ওদের বসতে দিবে এসে। ও আবার শুনছে ওটা বসে বসে, যখন ছুটি হয় তখন আমাকে বাসায় এসে বলে, মা আমার একটা কথা বলি। আমি বলো। বলে কি, মা আমি না দাঁড়ায় যেতে পারবো, তুমি বসো, আর তোমার ব্যাগগুলি আমি নেব, আর যদি কোনো বয়স্ক মহিলা থাকে
তাদের আমি যদি জায়গা পাই আর বয়স্ক মহিলা থাকে আমি উঠে যাব, তাদের বসতে দেবো। মা তুমি না আমাকে ওই প্রতিবন্ধী কাগজ দিয়ে আমাকে বিনা পয়সায় নিও না। ভেরি গুড, ভেরি গুড। তখন ভাইয়া মানে ভালো তো লাগছেই, কিন্তু কষ্টও লাগছে। তারপরে বললাম যে এসব কিছুর শিক্ষাটা সে পেয়েছে কোথায়? এই যে ট্রেনিং সেন্টারটা, সে 4টা রুটি বানাতে পারে 6 মাস 7 মাসের মধ্যে। তারপরে আর কি পারো, Queen সবজি cake, queen cake। না ওটা তো পরে বেকারি ট্রেনিং নিয়েছো। সবজি কাটতে পারে, পরোটা বানাতে পারে, ডিম ভাজতে পারে, মাশাআল্লাহ। নিজের কাজ নিজে করতে পারে, সব আস্তে 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 একটা একটা করে করতে পারে। মাসে একদিন করে মিটিং হয় আমাদের প্যারেন্টসদের, আর হোম ভিজিটে আসে। হোম ভিজিটে এসে বাসার পরিবেশ দেখে টেকে যায়। তারপরে ওর রুমের সাথে আমার রুমের কলিং বেল দিয়ে দিল, ওর রুমে আলাদা টিভি দিল। আমার যে মানে একদম প্রপার লাইফ ম্যানেজমেন্ট ওরা করে দেয়। এই একেবারে প্রতিষ্ঠানটার নামটা একটু বলেন তো আরেকবার। আমি আপনাকে কার্ড দিয়ে যাবো না না ভাইয়া, আমাকে তো দিবেন, কিন্তু আমাদের রেডিওর শ্রোতাদের জানা দরকার। PFDA ভোকেশনাল VTC আচ্ছা। মানে ভোকেশনাল ট্রেনিং সেন্টার। হ্যাঁ, প্যারেন্টস ফোরাম ফর ডিফারেন্টলি অ্যাবেল সংগঠন। আচ্ছা। আর VTC হলো ভোকেশনাল ট্রেনিং সেন্টার। কোথায় এটা? এটা হলো মহাখালী 19 B নিউ DOSS মহাখালী। আচ্ছা, আচ্ছা। রাওয়া ক্লাব দিয়ে গেলে সামনে CSD আছে, তার পাশে ওকে, ফাইন। এটা। আর হলো আমি আপনার কাছে কার্ড দেবো, যখন যে চায় তার কি আপনি দিবেন। এটা তো রেডিওতে, এটা সারা জীবন থাকবে ইউটিউবে। হ্যাঁ, আমাদের যদি ফেসবুকে কেউ মনে করে যে আমার সাথেও কথা বলবে, আমি কিন্তু একবার আপনারই সেই নিচে দিয়ে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। এই যে ভাইয়া তার পরিবর্তন একটার পর একটা, প্রতিদিনই কিছু না কিছু পরিবর্তন। প্রতিদিন তার স্যাররা আছে, দীপা আপা ম্যানেজার স্যার বলেন, ড্যানি আপা তো চেয়ারপারসন ফাউন্ডার, আবার আমাদের সংগঠনেরও প্রেসিডেন্ট। সে 1200-1300 তখন সদস্য, তার মধ্যে মনে হয় 1100 1150 ভোটই পাইছে। বাহ বাহ, খুবই ভালো। এবং আমি মনে করি এখন যদি 4000-5000 সদস্য হয়ে থাকে তাহলে 5000ই পাবে আপা ভোট, সোজা কথা। বাহ, আর এই যে যে এদেরকে সন্তানের মতো দেখা, আমি মনে করি দুনিয়ায় জান্নাত পাবে, ওই দুনিয়াও তার সুখের অভাব নেই। সত্যি কথা, তাকে দেখলে মনে হবে না